এবং আমি খুব গর্বের সঙ্গে তোমায় ঘোষণা করছি যে আমি বামপন্থী। শিল্পী হতে গেলে কি বামপন্থী হওয়া দরকার? মানে বামপন্থীরা সৎ, নিরপেক্ষ, আর ভালো মানুষ। বেশিরভাগ সেটাই। বেশিরভাগ সবাই নয়, যে 10 জনের মধ্যে 7 জনই ভালো ছিলেন তারা। সৌম্যদা কি পরিচালক হতেই চেয়েছিলেন? একেবারেই না। যে অবহেলাটা করলাম সেটাই ফেরত পেলাম। আমার একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠা হলো না। আচ্ছা, মানে পরিবারের পক্ষ থেকে কোনো কিন্তু আপনার বাধা ছিল না? ভেতরে ঢুকলাম, মামার সাকি একটা চড় মারলো। তো বলছে, তোমার লজ্জা করে না রাত্রি 8:30টার সময় পড়াশুনো না করে তুমি ওপরে গিয়ে রিহার্সাল দিচ্ছ নাটকের? বামপন্থা না থাকলে, সলিল চৌধুরী না থাকলে, গণনাট্য না থাকলে সেই আমিটা কোনোদিন হতো না। সন্দর্ভ নাট্য দল একটা সময় এরম হয়েছিল যখন নাটক করতে পারছিল না, দলটা উঠে যেত, বন্ধ হয়ে যেত। আমরা কৌশল করে দলটাকে বাঁচিয়েছি। সেরা শিল্পীদের আপনি দেখেছেন এই 50 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে, সবাই খুব ভালো মানুষ। হ্যালো বন্ধুরা, আড্ডাবাজি উইথ সম্রাট এই পডকাস্টে আপনাদের স্বাগত। আমরা আমাদের সমাজের বিভিন্ন মানুষকে তুলে ধরছি, একের পর এক তাদের কথা জানছি, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে যাকে পেয়েছি তিনি যে জগতের সঙ্গে যুক্ত, সেই জগতে আমারও একটু আনাগোনা আছে। সেটি বাংলা থিয়েটার। বাংলা থিয়েটার ঐতিহ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেই ঐতিহ্যের হাত ধরে আমরা পেয়েছি বহু বহু অসামান্য প্রতিভাধর মানুষকে। তাদের অনেকের কথা আমরা জানি, আবার এমন অনেক মানুষ আছেন যারা অত্যন্ত গুণী হওয়া সত্ত্বেও তাদের কথা হয়তো তেমন ভাবে প্রচারিত নয়। বাংলা থিয়েটার বললে আমরা এক কথায় কাদের কথা বলি, যেমন শ্রী শম্ভু মিত্রের কথা বলি, শ্রী উৎপল দত্তের কথা বলি, তারও আগে শিশির কুমার ভাদুরীর কথা বলি, বর্তমান দিনে দেখতে গেলে আরো অনেকের কথাই বলি। কিন্তু এমন অনেক মানুষ আছে গুণের দিক দিয়ে যারা তাদের থেকে খুব একটা কমতি নন। এক ডাকে মানুষ হয়তো এখনো চেনেন না। আমি থিয়েটারের লোকেদের কথা বলছি না, থিয়েটারের লোক সবাই চেনেন। যাকে আজকে আমরা যার বাড়িতে এসেছি, যার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতে, গল্প করতে, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, একজন অত্যন্ত ভদ্র, সভ্য, মার্জিত মানুষ আমি যতটুকু তাকে দেখেছি, এবং অত্যন্ত তার কাজের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। তার পরিচালনায় একটি নাটক আমি দেখেছি, জীবন কাহিনী, সন্দর্ভ নাট্যগোষ্ঠী। সেই সন্দর্ভের একজন প্রাণ পুরুষ শ্রী সৌম্য মজুমদার। আজকে আমরা কথা বলবো শ্রী সৌম্য মজুমদারের সঙ্গে। সৌম্যদা, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। তোমাকেও স্বাগত। ধন্যবাদ। সৌম্যদা, মানে আপনার সম্বন্ধে তো পরিচয় আমার খুব অল্প দিনের, এটা তো আপনিও জানেন। আমরা একটি ফিল্মে কাজ করতে গিয়ে আমাদের আলাপটা হলো, আর সেই সূত্রে, আলাপের সূত্রে আমি দেখলাম আপনার জীবন কাহিনী, দেখলাম অনবদ্য একটি প্রোডাকশন। এবং জীবন কাহিনীর যিনি রাইটার, স্নেহাশিস ভট্টাচার্য, স্নেহাশিস দা আমার অত্যন্ত প্রিয় একজন, আমার সিনিয়র দাদা একজন, কিন্তু অত্যন্ত প্রিয়। খুব সুখকর একটি অভিজ্ঞতা ছিল, মানে এই জীবন কাহিনী দেখাটা। নাটকটা তার যা তার থেকে যা বেরিয়েছে আর কি, যা পেয়েছি আমরা, সেটা অত্যন্ত টাচ করেছিল। সৌম্যদার আরো একটি কাজ আমি দেখেছিলাম, যদিও তখনও পরিচয় হয়নি, 3 তস্কর, সেটিও অনবদ্য একটি প্রোডাকশন লেগেছিল, এখন মনে করছি আর কি। এই দুটি কাজ মাত্র দেখেছি। তাতেই একটি মানুষকে তো অনেকটা অন্তত বোঝা যায় যে একটি মানুষের স্ট্যান্ডার্ড কিরকম, কোয়ালিটি কিরকম, তার পরিচালনার দিক দিয়ে বলছি। সৌম্যদা কি পরিচালক হতেই চেয়েছিলেন? একেবারেই না। তবে এখনো যদি সেইভাবে বলা যায়, তাহলে আমি যে পরিচালক হিসেবে কাজ করি এটা আমার বাধ্যতা। আমি অনেক বছর ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, ঠেকিয়ে রেখেও ছিলাম, কিন্তু 4 অধ্যায় নাটকটি ব্রাত্য বসুর সহযোগিতায় এবং ব্রাত্য বসুর পরামর্শে আমরা যখন করলাম, তাতে ব্রাত্য বসুর স্ত্রীও অভিনয় করলো, পৌলমী বসু, দেবশঙ্কর হালদার, বাবু দত্ত রায় এবং বাকিরা সবাই সন্দর্ভের সদস্যরা।
সেই নাটকটি হওয়ার পরে যখন নাটকটি বন্ধ হয়ে যাচ্ছে, আর করার সিদ্ধান্ত নেই, তখন ব্রাত্য আমাকে তার অফিসে ডেকে একেবারে প্রায় আদেশের মতো করে, ব্রাত্য আমার থেকে 9 বছরের ছোট, কিন্তু ব্রাত্য প্রায় হুকুম দেওয়ার মতো করে আমাকে বলল যে এবারে আপনি পরিচালনায় আসুন, কারণ অনেক অনেক সময় চলে গেছে, আপনি বহু বছর ধরে সন্দর্ভ নাট্যগোষ্ঠীতে এবং অন্যান্য নাট্যগোষ্ঠীতে কাজ করেছেন, আপনার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, এইবারে আপনি নিজে ডিরেকশনে আসুন, আমি আপনাকে সহযোগিতা করব পেছন থেকে বলে এমন একটি নাটকের নাম বলল, বাদল সরকারের লেখা রামশ্যাম যদু, যে নাটকটা আমরা 1980 সাল নাগাদ, সন্দর্ভ তৈরি হচ্ছে 77-এ, আচ্ছা 82 না 83 সাল নাগাদ যদ্দূর আমার মনে পড়ে, আমরা প্রচুর রিহার্সাল দিয়ে প্রায় তৈরি করেছিলাম নাটকটা করব বলে, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণে আমরা নাটকটা মঞ্চস্থ করতে পারিনি, যে কারণে নাটকটা আমার পুরোটা পড়া ছিল, নাটকের চরিত্রগুলো জানা ছিল, এবং নাটকটা আমার অসম্ভব ভালো লাগার একটি নাটক ছিল। আচ্ছা ব্রাত্যর মুখ থেকে হঠাৎ করে ওই নাটকটার কথা আসাতে আমি খানিকটা মানে ইমোশনাল হয়ে পড়ি, এবং আমি এমনি বরাবরই একটু সেন্টিমেন্টাল ইমোশনাল প্যাটার্ন আমার ভেতরে আছে, মানুষটার ভেতরে, যে কারণে ব্রাত্য যখন আমাকে এটা বললো তখন আমি রাজি না হয়ে পারলাম না। এবং সেটাই প্রথম, তার আগে আমি বিক্ষিপ্তভাবে কিছু ওয়ান অ্যাক্ট নাটক ডিরেকশন দিয়েছি, কিন্তু সেগুলো অনুল্লেখ্য, সেগুলো উল্লেখ করার মতো কিছু নয়। হুম। তারপরে ব্রাত্য যখন ওটা বলল, সেই নাটকটা করলাম, এবং সেই নাটকটার নামটা ব্রাত্য বসু নিজে বদলে 3 তস্কর করে দিলেন, আচ্ছা বললেন রামশ্যাম যদু নামে অনেকবার হয়েছে নাটকটা, হুম। আপনারা 3 তস্কর নাম দিয়ে করুন, একটা সাফল্য পাবেন। এবং কমল চট্টোপাধ্যায় অভিনয় করেছে, বাদবাকিরা সবাই আমাদের দলেরই অভিনয় করেছে, এবং খুবই খুবই ভালো হয়েছিল নাটকটা, হ্যাঁ আমার অনেকগুলো দেখা শো, দেখা এবং হয়েছে। এখনো আমরা সুযোগ পেলে সেই নাটকটা শো করি। আচ্ছা এই বললেন যে আপনি দায়ে পড়েও এতে এসেছেন, পরিচালনায় এসেছেন। হ্যাঁ, এই আপনি এই কি পরিচালনাটাকে উপভোগ করেন না? দেখো, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে পরিচালনা উপভোগ তো নিশ্চয়ই করি। এখন যে পরিচালনায় পরপর পরপর আমি কতগুলো কাজ করে ফেললাম, 3 তস্কর দিয়ে যদি শুরু হয়, তারপরে পিতৃভূমি করেছি, কৌশিক সেনের লেখা নাটক, তারপরে বসন্ত বিলাপ করেছি, তারপরে জীবন কাহিনী, 4টে বড় নাটক আমার পরিচালনায় হয়ে গেছে। এই 4টে বড় নাটক পরিচালনা করতে গিয়ে পরিচালকের দৃষ্টিভঙ্গির থেকে একটা নাটককে দেখা, একটা দলকে দেখা, একটা সংগঠনকে দেখা, একটা সংগঠনকে চেনা, এটা তো নতুন করেই হচ্ছে, কারণ দলটা আমি তৈরি করেছিলাম 1977 সালে। 7ই সেপ্টেম্বর আমাদের প্রথম শো হয়েছিল সুজাতা সদনে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিনিপয়সার ভোজ এবং খ্যাতির বিড়ম্বনা, এই দুটো নাটক দিয়ে সন্দর্ভ তার যাত্রা শুরু আপনি করেছিল। ফাউন্ডার মেম্বার। আমি ফাউন্ডার মেম্বার। ওই সময় একটু গল্পটা বলুন না, কি করে এই দলটা তৈরি করার হ্যাঁ কথা হ্যাঁ, মাথায় এলো? সেটা খুব ইন্টারেস্টিং, সেটাও খুব ইন্টারেস্টিং। দেবতাদের ভয় বলে একটা নাটক আছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। আচ্ছা সেই দেবতাদের ভয় নাটকটা আমি যে বাড়িটায় থাকতাম বালিগঞ্জে, সেই বাড়িটার ওপরে 3 তলায় আমাদের ল্যান্ডলর্ড থাকতো, আমাদের ভাড়া বাড়ি ছিল। আমার বাবা শিক্ষকতা করতেন, বাবা ভাড়া বাড়ি নিয়ে আমাদেরকে 3 ভাইকে ওখানে রেখে আমরা পড়াশুনো করতাম, এবং বাবা সবসময় একটা ভালো জায়গা, আমার ছেলেদের কোনো অসুবিধা হবে না, স্ত্রীর কোনো অসুবিধা হবে না, সমস্ত কমিউনিকেশন হাতের কাছে পাবো, এইটা ভেবেই বালিগঞ্জে বাড়ি নিয়েছি। আচ্ছা এবং ওইখানে আমাদের যে ল্যান্ডলর্ড ছিল ওই বালিগঞ্জ গার্ডেন্সে, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক ভালো লাগা এবং অনুরাগ আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি। কিরকম, সেটা খুব মজার। আগেকার দিনে যে গ্রামোফোন ছিল, যেটা হাত দিয়ে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হতো, সেই গ্রামোফোনটা ওনারা প্রচুর রেকর্ড ছিল ওনাদের কাছে। সেই রেকর্ডগুলো মাসের মধ্যে 1 দিন 2 দিন মেসোমশাই ঠিক করতেন একটা দিন, মানে মেসোমশাই মানে আমি বাড়িওয়ালা অজিত মিত্র তার কথা বলছি। আচ্ছা তিনি একটা বিশাল বড় কাশ্মীরি কার্পেট পেতে, তাতে সবাই গোল হয়ে বসতাম আমরা, আর মাসিমা মেসোমশাই ওনার ছেলে দম দিয়ে দিয়ে ওই লং প্লেইং রেকর্ড গুলো বাজাতো। তাতে নানা রকমের হেমন্ত মুখোপাধ্যায়ের সবাই মিলে বসে শোনা। হ্যাঁ, গান থেকে আরম্ভ করে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, এদের সব কৌতুকের ইয়ে ছিল, ডিস্ক ছিল।
সেগুলো আমরা শুনতাম। মানে এই কালচারটা কিন্তু আমি ধরুন আপনার থেকে অনেক ছোট আমি বয়সে, তাও আমি ছোটবেলায় দেখেছি যাদের যাদের বাড়িতে টিভি এসছে তখন দূরদর্শন এসছে, ওই শনি আর রবিবার সিনেমা দেখাতো, যার যার বাড়িতে টিভি আছে ওই সামনে ফরাস পেতে দিত, একদম সারা একদম, পাড়ার লোক একদম, সেখানে একদম। এসে আমরাও করেছি, দেখছে। আমরাও করেছি। সারা পাড়াতে একটা বাড়িতেই টেলিভিশন। হ্যাঁ, আমরা ওই বাংলা ছায়াছবি যেদিনকে দেখাতো হ্যাঁ, সেদিনকে সমস্ত সব ছেলেমেয়েরা ওখানে দল বসে, বেঁধে ওখানে যেতাম, এরকম ফরাস পেতে আবার দিত, কেউ কার্পেট বিরক্ত পেতে হচ্ছে দিত। না, উল্টে আবার চা এবং আমরা দেখছে শুধু দিচ্ছে। তাই নয়, এরকম হয়েছে আমাদের বাড়ির গায়ের বাড়িটা, সেখানে অরূপ বসাক বলে একজন আছেন, মানে ছিলেন আর কি, বড় ছেলে, বাড়ির বড় ছেলে, টাটাতে চাকরি করতো, টাটা ইন্ডিয়ান টিউবে। তা ওই অরূপদার বাড়িতে অনেক পরে টিভি এলো। আমাদের জানলাটার থেকে ওদের জানলাটা দেখা যেত, জানলার পাশে টিভিটা রাখা ছিল। আমার মা চিৎকার করে অরূপদাকে বলতো যে, ভানু তুমি একটু টিভিটাকে কাত করে ঘুরিয়ে দাও তো, তাহলে আমরা এই জানলা দিয়ে দেখতে পাবো। এবং আমাদের জানলায় 3-4টে মুখ একসঙ্গে, ওইটা দিয়ে আমরা ওখানে পুরো সিনেমাটা দেখছি। মানে এর থেকে ইন্টারেস্টিং, এর থেকে ভালো কিছু। দেখো, একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে সবাই জানে, এখানে তোমরা যারা আছো তারা জানে, এই পৃথিবীর সমস্ত মানুষ জানে, যে জিনিসটা পেতে কষ্ট করতে হয়, যে জিনিসটা পেতে সহজ হয় না, সেই জিনিসটাই দামের দাম আছে আমাদের কাছে। ছোটবেলায় যখন একটা ছোট্ট সরু ক্যাডবেরি বাবা জ্বর হলে এনে দিত, বাবা জ্বর হলেই একটা করে আমাকে ওইরকম সরু ক্যাডবেরি এনে দিত, ওইটাকে বালিশের নিচে রেখে খেতাম না, অনেকটা সময় অতিবাহিত করতাম, জ্বর থেকে উঠে তারপরে খেতাম। ওই যে ক্যাডবেরিটার যে কি মূল্য ছিল, আর এখন অনন্ত ক্যাডবেরির সম্ভার নিজের হাতে আছে, কিন্তু ক্যাডবেরির প্রতি সেই ভালোবাসা, সেই আনন্দটা আর খুঁজে পাই। অতিরিক্ত সহজলভ্য হয়ে গেলে কোনো জিনিসেরই আর দাম থাকে না। সেটাই না, মানুষের সেই এখন যেমন মানুষের বাড়িতে গেলে বিরক্ত হয়, একদম একদম, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট করে তবে যেতে হয়, একদম না, বন্ধুর বাড়িতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট করে। এই যে তুমি যে প্রশ্নগুলো করছো না, প্রত্যেকটা নিয়ে অনেকগুলো কথা বলা, অনেকগুলো কথা আসছে। আমি বাইরে থিয়েটারে অভিনয় করতে গেছি, লখনৌতে গেছি, যেদিনকে অভিনয় করেছি তার পরের দিন, ওই দুদিন এবেলা ওবেলা এক একজনের বাড়িতে নেমন্তন্ন খেয়েছি। তখন ওই বয়সেই তখন আমার বয়স কত হবে, তখন আমার বয়স হবে ওই 24-25। তখন আমার ওই সময় মনের মধ্যে প্রশ্ন এসেছিল যে, এই লোকটা যদি কলকাতায় গিয়ে থিয়েটার করে, আমি কি তাকে আমার বাড়িতে ডেকে এনে এমনি করে খাওয়াবো, এমনি করে আতিথেয়তা দেব? অর্থাৎ শহরের লোকরা তো ভীষণ আত্মসর্বস্ব, ভীষণ উপমণ্ডুক হয়ে যায়। সেটা কি এখন আরো বেশি? আরো এখন তো একদম টোটালি মানে আমাদের অবক্ষয়ের একটা সময় বলা যায়। মানে সেই অবক্ষয়টা, আমরা এরকম পাল্টে গেলাম কেন, আপনার কি মনে হয়? এর অনেকগুলো কারণ আছে। আমি তো অত বড় তাত্ত্বিক নই, আমি ওইরকম ভাবে তো বলতে পারবো না, কিন্তু আমি আমার চোখের সামনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে, এর পেছনে রাজনীতির একটা খুব বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। যে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত কতগুলো নীতির উপরে ভিত্তি করেই তো আমাদের সমাজ জীবন, আমাদের সমস্ত জীবনটা গড়ে উঠেছে। তার মধ্যে রাজনৈতিক নেতাদের যে মতাদর্শহীনতা, একটা সময় অবধি একটা রাজনৈতিক নেতাকে দেখে কোনো একটা মানুষ আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু একটা করার কথা ভেবেছে এবং একটা মানে সহজ সাবলীল চরিত্র হতে পেরেছে। কিন্তু এখন মানে বিশেষ করে এই সময়ে কোন রাজনৈতিক নেতার এমন কোন চরিত্র আমরা পাচ্ছি না যেটাকে অনুসরণ করা যায়, যেটাকে শ্রদ্ধা করা যায়, যেটাকে মাথার উপর বসিয়ে পথ চলা যায়। মানে অবক্ষয়টা উপর থেকে নিচে, হ্যাঁ, এমন অবক্ষয় এবং মানে এত স্বার্থপরতা, শুধু নিজের কথা ভাববো। আমি আমাদের রাজ্যের যারা প্রধান দায়িত্বে আছেন, সমস্ত বিভাগের কথা বলছি, শুধু রাজ্য, তারা প্রত্যেকে, শুধু রাজ্য নয়, দেশ, ঠিকই দেশ, মানে আমি আমার রাজ্যের কথা বলছি কারণ আমি আমার রাজ্যে থাকি সেই জন্য, কিন্তু সমগ্র দেশটাই এই অসুখে ভুগছে যে আমি সর্বস্ব, আমি কি করলাম সেটাই বলতে ব্যস্ত থাকে। আমি কি করলাম, সেখানে কোনো আমরা নেই, সেখানে
একটা কোনো চেয়ারে যদি কেউ বসে, সেই চেয়ারটাকে সবাইকে নিয়ে একসঙ্গে পরিবৃত হয়ে কাজ করার যে মানসিকতাটা, সেটা তারা অনুভবই করে না। সে প্রথমেই আলাদা করে নেয় নিজেকে, যে এটা আমার চেয়ার, আমি সবার থেকে অনেকটা তফাতে, আমি এই করব। এই যে এই মানে অবক্ষয়টা তো আর অন্যরা চায় ওখানে পৌঁছতে। অন্যরা ওখানে পৌঁছতে চায়। তার কারণ এটার জন্যে টু সাম এক্সটেন্ট, মানে মেইনলি আমাদের যেটা ছোটবেলায় বলা হয়েছিল, যে ভালো করে পড়াশোনা না করলে তুমি বড় হতে পারবে না, বড় না হলে তুমি ভালো চাকরি পাবে না, ভালো চাকরি না পেলে তোমার জীবন শেষ। এবং এইটা কারণেই কিন্তু আমরা পড়াশুনোটা অন্তত খুব যতটা পেরেছি, সবাই তো সমান বুদ্ধিমত্তার হয় না, কিন্তু আমাদের গ্রাজুয়েশন অব্দি কাজটা আমরা খুব সুন্দরভাবে করে নিয়ে গেছি। তার কারণ আমাদের মনে হয়েছিল যে গ্রাজুয়েশন না করলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। কিন্তু তুমি একটা কথা আমাকে বলো, সেটা হচ্ছে এখনকার যে রাজনৈতিক নেতারা, আমি কি বলবো, আমার নামটা এসে যায় মুখে কিন্তু আমি নামটা করব না, নামটা একেবারেই করব না। শিক্ষার জায়গাটাই খুব গন্ডগোলের হয়ে গেছে। কারার ওই লৌহ কপাট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ভেঙে ফেল করলে লোহার, পরের লাইনটা বলছে ভেঙে ফেল করলে লোহার। মানে রাজনীতি করতে গেলেও যে শিক্ষাটা থাকা দরকার পেটে, সেই ব্যাপারটা এখন শুধুমাত্র রবীন্দ্রনাথের গান বাজালাম, নজরুলের কবিতা শোনালাম বা গান বাজালাম, তাহলেই আমার সেই পরিচয়টা আমি সবার সামনে দিতে পারবো, এটা তো নয়। আত্মস্থ করতে হয়, তো সেই আত্মস্থ করার জায়গাটাই নেই, সেই ধৈর্যও নেই বোধহয় মানুষের, ধৈর্যও নেই। মানে মানুষ এখন খুব কি বলবো, মানে খুব চালাক হয়ে গেছে, সোজা কথায় খুব চালাক, খুব বুদ্ধিমান, খুব কৌশলী। কত তাড়াতাড়ি আমি বেশ ইনকাম করতে পারবো, বা কত তাড়াতাড়ি আমি আমার মেটেরিয়ালিস্টিক ভ্যালুটাকে দখল করতে পারবো। মানে অতি চালাকের গলায় দড়ি নাকি একটা সেই কথা ছিল। হ্যাঁ। আচ্ছা, আমি সন্দর্ভে কথাটা শুনছিলাম, সন্দর্ভে সেই সন্দর্ভে ওই প্রতিষ্ঠা হলো সন্দর্ভ, তারপরে বিভিন্ন ছোট, মানে আপনি ছিলেন, আরো আমার সঙ্গে আরো 3 জন ছিল, অনুজিৎ মিত্র, অপূর্ব কুমার বসাক এবং গৌর দত্ত পোদ্দার। 4 জন মিলে, আমরা 4 জন মিলে সন্দর্ভটা তৈরি করি। সমবয়সী সবাই? না, একদম না, সর্বকনিষ্ঠ আমি। আচ্ছা। আমি এরকম হয়েছে, 5 ফরমাস কেটে দিয়েছি, সিগারেট এনে দিয়েছি বাইরে থেকে, চা জল এগুলো তো ছেড়েই দাও, মানে আমাকে দিয়ে করানো হতো, তার কারণ আমি সর্বকনিষ্ঠ, সেই জন্য আমি সেগুলো খুব খুশি মনেই করতাম। আমি বলছি যে সন্দর্ভের আগে স্কুল জীবন। সন্দর্ভের আগে স্কুল জীবনে আমি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একেবারে শুরুটা তো ধরতে হবে, একেবারে শুরুটা ধরতে গেলে স্কুল জীবনই হচ্ছে আমার শুরু। আমি জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে পাশ করেছি মাধ্যমিক, এবং এই স্কুলটা খুব কালচারালি আপলিফট এবং ছিল। মানে তার কারণ আমাদের প্রত্যেক মাসে কিছু কাজকর্ম হতো, মানে সাংস্কৃতিক কাজকর্ম, যেমন গান, আবৃত্তি, ছোট ছোট স্কিট কাকে বলে তখন তো জানতাম না, কিন্তু মাস্টারমশাইরা আমাদের দিয়ে অবাক জলপান, এরকম ছোট ছোট অবাক জলপান, পুরো কবিতাটা একটা মানে অংশ আমাদের দিয়ে করালেন ছোট, যেটাতে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এইগুলোতে আমি প্রথম থেকেই খুব পার্টিসিপেট করতাম। আমার সবচেয়ে আগের ভালো লাগা, আমার জীবনের প্রথম ভালো লাগা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো সঙ্গীত। আমি ভীষণ গান ভালোবাসি, তাই ভীষণ গান ভালোবাসি, এবং এই গান তো নিশ্চয়ই, গান মানে না গাই কিনা সেটা পরে বলছি। গান তো গাইতেই হয়, থিয়েটারে আমি গান করেছি প্রচুর, মুরকিরহাড়িতে প্রচুর গান ছিল, যে নাটকটা আমাদের খুব ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন সৌমিত্র বসুর, তাতে সব গানগুলো আমিই গেয়েছি। তা এরকম আমি জানতাম না, আজকে জানলাম। এটা এইরকম ধরনের আমার এই সঙ্গীতের ভালো লাগাটা, কিন্তু কি হয়, ঘুড়ি ওড়াতে ভালোবাসতাম। প্রভাত ভূষণ এসে বাড়িতে 5টার সময় ঢুকে ঘরে হারমোনিয়াম নিয়ে বসে গেছেন, মা চিৎকার করছেন দোতলা থেকে, চলে আয় স্যার এসছেন, আর তখন হাতের ওই ঘুড়িটা ছেড়ে দিয়ে আসতে আমার ভীষণ দ্বিধা, ভীষণ দ্বন্দ্ব, ভীষণ খারাপ লাগা, কিন্তু এটা বাস্তব। যে কারণে এই যে সঙ্গীতকে যে অবহেলাটা করলাম,
অরবিন্দ বিশ্বাসের কাছে গান শিখেছি, প্রভাত ভূষণের কাছে গান শিখেছি। যে অবহেলাটা করলাম সেটাই ফেরত পেলাম, যে সঙ্গীতে আমার একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠা হলো না, এবং সেই আফসোসটা আমি পরে অনুভব করেছি। আমি কেন এটার কথা বারবার বলছি, আমার সন্দর্ভের 50 বছর হবে 27 সালে, সেই সূত্রে আমারও 50 বছর হবে 27 সালে, অভিনয় জীবনের 50 বাহ, বছর। দারুণ দারুণ। এই 50 বছরে আমি এতদিন ধরে কন্টিনিউয়াসলি নাটক করে গেছি, তো কাজেই নাটকের প্রতি ভালোবাসাটা, অনুরাগটা, নাটকের প্রতি যন্ত্রণাটা আমার শরীরের এক একটা ফোড়া, এক একটা কেটে যাওয়া, এক একটা রক্তপাতের মতো নাটকের বাহ। জন্যে। কিন্তু তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে আপনি যদি আরেকবার জন্ম নেন আপনি কি হতে চাইবেন, আমি বলবো আমি সঙ্গীত নিয়ে কাজ করতে চাই। আমি হয়তো আর ওটাই প্রথম ভালোবাসা ছিল? প্রথম ভালোবাসা শুধু না, আমি মনে করি মানে যার কথাটা এসে যাবে প্রথমেই তো জানাই কথার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা এসে যাবে, যে একটা মানুষ কবিতা লিখলো, তাতে সুর দিল, বা গানই লিখলো তাতে সুর দিল, এবং সেই গানের যে বহমানতা, মানে সেই গানের যে জগৎ, মানুষের এমন কোনো উপলব্ধি নেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর গান লেখেন। হ্যাঁ, সে তো বটেই। মানে যে কোনো হ্যাঁ। সাবজেক্ট, মানে যন্ত্রণার মধ্যেও আমি যদি 50টা বিভাগ করতে পারি, সেই 50টা বিভাগের যন্ত্রণা নিয়ে রবীন্দ্রনাথের গান আছে। অবশ্যই। গান এমন একটা জিনিস যে মানুষকে অনেক জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিলিভ করি। আশা ভোসলের ক্ষেত্রে একটা কথা মানে ঘটনা শুনেছিলাম, ওনার মেয়ে যখন আত্মহত্যা করলেন, বর্ষা উসগাঁওকর না এরকম ধরনের, উনি নাকি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে সারাদিন ধরে তানপুরা নিয়ে, তাহলে এবং শুধু তাই না, সন্ধ্যাবেলার পর বেরিয়ে এলেন, তখন মান্না দে নিজে স্বীকার করেছেন যে ওই স্ত্রীর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছেন, করে স্ত্রী চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, তারপরে পাগলের মতো লাগছে। তখন যে গানগুলো লিখেছেন, গানগুলো তৈরি করেছেন, সেই সব কটা গান সুপার ডুপার হিট। তো মানে রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই জিনিস, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই, নজরুলের ক্ষেত্রেও তাই, বা অন্যান্য যারা অনেকের ক্ষেত্রেই, হ্যাঁ, সবার ক্ষেত্রেই তাই। গানটাকে আপনি মিস করেন? গানটাকে আমি মিস করি, এবং গানটাকে মানে গানের জন্য আমার বাড়িতে স্কেল চেঞ্জিং হারমোনিয়াম থেকে আরম্ভ করে, তবলা সেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আমি অনেক বুড়ো বয়সে মাঝখানে একবার একটা টিমের সঙ্গে গান গাইতে শুরু করেছিলাম। আবার হ্যাঁ, কিন্তু না ওই রকম কয়ার নয়, মানে হয় না একটা ইনস্ট্রুমেন্টাল টিম, যাদের কাছে সিনথেসাইজার আছে, তবলা আছে, নাল আছে, সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট তারা বাজায়, তাদের সঙ্গে আমি গান করছিলাম দক্ষিণেশ্বরে। আচ্ছা। এবং ওখানে গিয়ে গিয়ে কাজ করতাম এবং গান গাইতাম, এবং 2-একটা স্টেজ প্রোগ্রামও করলাম। বাহ, এটা কত বছর আগে? বছর 15-16 বছর আগে। আবার যদি রিভাইভ করা যায় ব্যাপারটা, হ্যাঁ, ওই জায়গা থেকে মানে এত ভালো লাগা না। আর সবচেয়ে মানে ব্যাকুল হয়ে যাই যখন গান শুনি, গান শুনতে শুনতে আমার মনে হয় আমি কেন এই গানটা গাই। তাহলে কি থিয়েটার উপর রাগও আছে একটু ভেতরে ভেতরে, যে থিয়েটার আমাকে ওটাকে পুরোপুরি গায়ক হতে দিল না আমার কিছু? না, থিয়েটারের উপরে আমার কোনো রাগ কখনো নেই। এটা একটা খুব অদ্ভুত, মানে খুব ভালো প্রশ্ন, যে থিয়েটার আর গান, তার মধ্যে গানটার প্রতি বেশি ভালো লাগা। হ্যাঁ, মানে এখনো আমি সেটা নির্দ্বিধায় স্বীকার করতে পারি। কিন্তু ওই হয় না, মানে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকে পাইনি, কিন্তু তারপরে আমার যে গৃহিণী আমার ঘরে এসেছেন, তার সঙ্গে 50 বছর বা 40 বছর অতিক্রম করে ফেলার পর দেখছি যে আমার বেঁচে থাকার জন্য এই মানুষটিকে আমার খুব প্রয়োজন। খানিকটা স্বার্থও জড়িত থাকে, এবং তাকে ছাড়া আর ভাবতে পারি না। আমার জীবনটা খানিকটা সেই রকম। আচ্ছা, থিয়েটার আপনাকে কি কি দিয়েছে? থিয়েটার প্রথমেই আমাকে যেটা দিয়েছে, যে জন্য আমি একটা সময় কান্নাকাটি করেছি, রীতিমতো কান্নাকাটি, মানে চোখ দিয়ে জল পড়েছে, পা জড়িয়ে ধরে প্রার্থনা করেছি আপনি যাবেন না, সেটা হচ্ছে সঙ্গবদ্ধতা।
সেটা হচ্ছে থিয়েটারের জন্যেই আজকে যদি একজন মানুষও আমাকে চিনে থাকে, সে থিয়েটারের জন্যই আমাকে চিনেছে। এই যে থিয়েটার ফ্র্যাটার্নিটি বলতে যেটা বোঝায় এখন, বিভাসদা থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে এই সমস্ত ডিরেক্টররা কম বেশি হলেও আমাকে একটু চেনে, আমার নামটা জানে এবং আমাকে চেনে, আমার চেহারাটা জানে, কারণ 50 বছর তো খুব কম সময় নয়। সেইটা সম্ভব হয়েছে থিয়েটারের জন্য। আর থিয়েটার আমি মনে করি যে মানুষে মানুষে যে মেল বন্ধন, মানুষে মানুষে যে যোগাযোগ, সংযোগ, একটা মানুষের সঙ্গে একটা মানুষ 1 বছর বয়সে পথ চলা শুরু করলো, 50 বছর অবধি বেঁচে থাকলো আমি ধরে নিচ্ছি। সেই 50 বছর যখন তার হলো, যখন সে চলে গেল পৃথিবী ছেড়ে, তার বাড়ির সামনে একটা ভিড়, একটা জটলা, তারা কোত্থেকে এলো? এই থিয়েটার মানে অন্যান্য মানুষের ক্ষেত্রেও হয়, রাজনীতি মানুষের ক্ষেত্রে ভিড়টা আরো বেশি হয়, বা বিখ্যাত মানুষদের ক্ষেত্রে ভিড়টা আরো বেশি হয়, কিন্তু আমি একটা সাধারণ মানুষ হয়েও মানুষের কাছে পৌঁছতে পেরেছি এই থিয়েটারের জন্য। অনেক লোক আমাকে চেনে এই থিয়েটারের জন্য, এবং বেশিরভাগ লোকই জানে, আমার আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই, যে ও সৌম্য ওই যে থিয়েটার করে, যে নাটক করে, দল আছে তো একটা, এই কথাটা বলবে মানে অন্য কাউকে বলার সময় রেফারেন্স হিসেবে। তা আমি তো একেবারেই একটা সাধারণ মানুষ, প্রচার বিমুখ, এবং আমি কোনোদিন তো ভাবিনি যে নাটক করতে গেলে বা অভিনয় করতে গেলে বা দল চালাতে গেলে আমাকে ভীষণ প্রচার সর্বস্ব হতে হবে, এটা আমি ভাবিনি, এটা আমি এখনো ভাবি না। কিন্তু আমরা যে পোড়া দেশে জন্মগ্রহণ করেছি, সেখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আপনি আউট হয়ে যাবেন, আপনি পাশের পেছনের সারিতে চলে যাবেন। থিয়েটারের ক্ষেত্রে যেটা দেখেছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে যিনি পরিচালনা করছেন তাকে সংগঠনটাও চালাতে হচ্ছে, ভাবতে হচ্ছে, অভিনয়ের দরকার অভিনয় করতে হচ্ছে, অভিনেতা তৈরিও করতে হচ্ছে, আদার্স কিভাবে অন্যান্য সবকিছু জিনিসকে মেনটেন করা যাবে, সবকিছুই তাকে মাথায় রাখতে একদম হচ্ছে। একদম। আমি অকপটে আরেকটা কথা বলে নিই, পরে ভুলে যেতে পারি। সেটা হচ্ছে এই যে ডিরেক্টর হিসেবে কাজটা কেমন লাগছে, এটা একটা প্রশ্ন ছিল, বা ডিরেকশন দিতে কেমন লাগে, বা ডিরেক্টর হিসেবে আপনার কি কি মনে হয়েছে, এই কতটা সমস্ত উপভোগ হ্যাঁ, করেন এই আর কি। এই সমস্ত জায়গাগুলোর থেকে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি কোনোদিন ডিরেক্টর হতে চাইনি, তার একটা মেইন কারণ হচ্ছে শিক্ষা। কিরকম? আমি এখনো স্টিল নাও মনে করি যে আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে নুড়ি কোরাচ্ছি, এটা কোনো রকম বিনয় নয় আমার। যতটা সাহিত্য গুণ থাকলে, যতটা পড়াশুনো থাকলে একজন মানুষ একটা দলকে বা কিছু মানুষকে পরিচালনা করতে পারে, সেটা আমার নেই। আমার যেটা আছে সেটা অপ্রতুল, সেটা যথেষ্ট নয়। এই যথেষ্ট কম পড়াশুনো নিয়ে ডিরেক্টর আমি কোনোদিন হতে চাই। আমার যেটুকুনি পড়াশোনা, আমার বাড়িতে যে বই আপনি খুঁজলে পাবেন, আমি যে মানুষদের সঙ্গে মিশেছি সারা জীবন ধরে, আমাকে অনেক কম বয়সে এই সন্দর্ভেরই একজন যে আমার অগ্রজ ছিল এবং যে ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বারও ছিল, অনুজিৎ মিত্র, আমার ল্যান্ডলর্ডের ছোট ছেলে, সে আমাকে একটা শিক্ষা দিয়েছিল, আমাকে একটা কথা বলেছিল, যে কথাটা আমার কাছে বেদের মতো, এবং সেই কথাটা আমি আমার অনুজদের সবাইকে বলে থাকি এখনো। সে আমাকে বলেছিল, যখনই কোনো মানুষের সঙ্গে মিশবি, তখনই দেখবি যে সে তোর থেকে শিক্ষায়, গুণে, আদর্শে, সবকিছুতে তোর থেকে এগিয়ে আছে কিনা। যদি এগিয়ে থাকে তাহলে তোর লাভ, আর যদি পিছিয়ে থাকে তাহলে তোর ক্ষতি। সে তোর আলোতে আলোকিত হবে, কিন্তু তুই কিছু পাবি না। আর যদি এগিয়ে থাকা মানুষদের সঙ্গে মেশিস, তাদের আলোকে তুই আলোকিত হবি এবং তুই ঋদ্ধ হবি। এই কথাটা আমার অসম্ভব পছন্দের কথা। এটা আমাকে একজন খুব সাধারণ মানুষ, আমাদের দলের ফাউন্ডার মেম্বার অনুজিৎ মিত্র বলেছিল, কিন্তু আমি এটা বিশ্বাস করি মন প্রাণ দিয়ে। সেই জন্য আমি সবসময় এমন মানুষদের সঙ্গে মিশেছি, মেশার চেষ্টা করেছি যারা কোনো না কোনো দিক দিয়ে আমার থেকে কোনোভাবে একটু এগিয়ে আছে, যাতে তার কাছ থেকে ওই গ্লেয়ারটা আমার কাছে চলে আসে। থিয়েটারে ডিরেক্টর হতে চাইনি এই কারণে। এখনো যখন আমি অন্য দলের থিয়েটার দেখি, এখনো যখন অন্য ডিরেক্টরদের কাজ দেখি,
তখন কোনো কোনো জায়গায় তো মাথার ভেতর একটা যন্ত্রণা হয়, কোনো কোনো দৃশ্য দেখে বা দৃশ্যকাব্য দেখে মনে হয় তো। যেমন আমি কৌশিক সেনের সঙ্গে কাজ করেছি। কৌশিক সেন একজন ডিরেক্টর বা একজন আর্টিস্ট বা একজন নাট্যকর্মী। সেলিম আল দীন বাংলাদেশের একজন নাট্যকার। সেলিম আল দীনের লেখা হরগজ নাটকটায় আমি অভিনয় করেছিলাম স্বপ্ন সন্ধানীতে। হরগজ নাটকটার বিষয়বস্তু ছিল বাংলাদেশে খুব ঝড় হয় তো, সেই ঝড় একটা টর্নেডো টাইপের একটা ঝড় হয়েছিল। সেটা টোটাল সময়টা ছিল বোধহয় 1.5 থেকে 2 মিনিট বা আরো কম, হয়তো আমি ভুল করছি, বেশি বলছি, অনেক কম, যাতে একটা গ্রামে একটা প্রাণও বেঁচে ছিল না। বাবা। এবং সেইটার উপরে ভিত্তি করে সেলিম আল দীন এই হরগজ নাটকটা লিখেছিলেন, এবং সেইটা কৌশিক সেন অভিনয় আমাদের দিয়ে করালো। মানে আমি এই নাটকটা করতে গিয়ে কৌশিকের সঙ্গে প্রথম বাংলাদেশে যাই। আচ্ছা। কৌশিক আমার এইখানে যদি আমি স্ক্রিপ্টটা ফেলে দিই হরগজের, এবং যদি সেটা পড়া হয়, সবাই উঠে হয় বাথরুমে যাবে, নয় একটু সিগারেট খেয়ে আসতে যাবে, বা একটু মুখটাকে অন্য অ্যাওয়ে করে রাখবে। তখন যদি জিজ্ঞেস করা হয় কি কেমন লাগলো তোমাদের, সবাই চুপ করে থাকবে। কেন? একদম ওই মানে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে বা নীরস তরুবর পুরত ভাগের মতো অবস্থা। মানে ওই স্ক্রিপ্ট থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেই স্ক্রিপ্টটাকে জয় গোস্বামী, সেই স্ক্রিপ্টটাকে আমাদের এই ভদ্রলোক কি নাম জান, কৌশিক খুব বন্ধু, কবিতা লেখে, আনন্দবাজারের, নামটা কোনো মনে পড়ছে না, মনে পড়লে বলবো। এদের কবিতা দিয়ে, গান দিয়ে, পোশাকের দোকানে যে ম্যানিকেন্স গুলো ইউজ করা হয়, যে আবক্ষ ইয়েগুলো ইউজ করা হয়, যার গায়ে কাপড় লাগিয়ে ডিসপ্লে করা হয়, সেইগুলোকে নিয়ে এসে একটা দৃশ্য তৈরি করে কি করে দিল নাটকটাকে, আমূল পরিবর্তন করে দিল। আজকে এই যে দেখো, একটা কথা খুব সত্যি কথাই বলছি, সেটা হচ্ছে যে শরৎচন্দ্র বলেছিলেন এই কথাটা, যেটা আমি জানি, সেটা হচ্ছে যে নকলটা যদি বাইরে আর ভেতরটা মিলে যায়, তাহলে নকল বলে লজ্জা পাওয়ার কিছু নেই। সেইটা আমার মনে আছে। কৌশিকের নাটকে ওই রিওয়াইনিং সিনটা ছিল, মাল্যবান। আচ্ছা। জয় ইয়ে আমাদের আরে এই একটা ডিমেনশিয়ার প্রবলেম, নাম ভুলে যাই, যিনি ওই কবি, মানে যিনি ট্রামে কাটা পড়ে মারা গেছে, জীবনানন্দ দাশের লাইফ ইয়ে নিয়ে, জীবন কাহিনী নিয়ে মাল্যবান উপন্যাসটা অসাধারণ একটা ডেপিকটেশন কৌশিক সেন করেছিল। আমি অভিনয় করিনি, কিন্তু আমি অনেকবার, 11 বার দেখেছি। তা সেই মাল্যবানের মধ্যে ও এমন এমন সমস্ত জিনিসকে বুনে দিয়েছিল, হ্যাঁ, মানে এই যে দৃষ্টিভঙ্গি বা এই যে দূরদর্শিতা, ডিরেক্টরের কতগুলো দূরদর্শিতার ব্যাপার। নাটক লিখেছেন নাটককার, হ্যাঁ, সেটাতে নাট্যে পরিণত করার জন্য আমার মেন কাজটা ছিল একটাই মেন কাজ যেটা ছিল, সেটা হচ্ছে দলটাকে তৈরি করা, সংগঠনটা তৈরি করা। আমি 82 সালে সন্দর্ভটাকে হাতের মধ্যে পাই, যখন সবাই চলে গেল, আমাকে একলা রেখে দিয়ে সবাই চলে গেল, কেউ নেই। ওই যে 3 জনের কথা বলছি, তারা কেউ নেই, তারা অ্যালাইভ, বেঁচে আছে, কিন্তু দল ছেড়ে দিল, দল ছেড়ে দিল। তখন ওই কাঁচা অবস্থা 82 সাল, মানে আমার 22 বছর বয়স। ওই 22 বছর বয়সের থেকে দলটাকে নিয়ে আমি এই জায়গায় এসেছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে সংগঠনটা আমি খুব মজবুত ভাবে করার চেষ্টা করেছি, এবং সংগঠনে যারা খুব দৃঢ় জায়গায় পৌঁছেছেন, আমাদের মাথার উপরে যারা আছেন, সোমেন রায়চৌধুরীর নাম বলতে পারি, আমি প্রকাশ দার নাম বলতে পারি, এরকম এদেরকে দেখে দেখে, এবং অন্যান্য দলে যখন অভিনয় করতাম, সেই দলের কার্যকলাপ দেখে দেখে, তারা কিভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা দেখে দেখে আমি সংগঠন করা শিখেছি। এবং এই সংগঠনটা করতে গিয়ে আমার একটা ব্যক্তিগত ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে দলের এই সংগঠনটা দেখার জন্য স্বার্থপরতার জায়গা থেকে তো বেরিয়ে যেতে হয়েছে।
বেরিয়ে যাওয়াতে আমি খুব একটা এই ইন্ডিভিজুয়াল পড়াশুনো যেগুলোকে বলে সেইগুলো করার সুযোগ পাইনি। যদিও এই কথা সবাই বলবে যে অজুহাত, হ্যাঁ, আমিও সেটা বিশ্বাস করি। আমি কেন রাত জেগে পড়িনি? যারা রাত জেগে পড়েছে তারা তো আজকে শ্রেষ্ঠত্বের জায়গায় আছে। আমি তার নিদর্শন আমার ঘরে আছে। আমার ছোট ভাই আমার থেকে 7 বছরের ছোট। সে যাদবপুর থেকে আর্কিটেকচার নিয়ে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। তারপরে মাদ্রাস আইআইটি থেকে এমটেক, এবং সে তারপরে ওই যে ক্যাম্পাস থেকে চাকরিতে জয়েন করেছে, সেই চাকরি ছাড়া অন্য কোনো চাকরি না করে ভারত সরকারের একটি নির্ভরযোগ্য জায়গায় চাকরি করে সে এখন যে জায়গায় চলে গেছে, নিজেকে পৌঁছে নিয়ে গেছে, সেটা অসাধারণ। তার কারণ কি? রাত্রি 3:30-র সময় ঘুম ভেঙে গেল, বাথরুম পেয়েছে, বাথরুমে যাব, বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে বিছানায় শুতে গিয়ে দেখছি ছোট ঘরের একটা কোণা দিয়ে একটা সরু সাদা রেখা দেখা যাচ্ছে, যেটা জল জল করছে। তখন মনে হলো কি হলো, ভাই কি এখনো শোয়নি? করছে। দরজাটা ঠেলে দিয়ে দেখলাম পড়াশোনা। এই টুডেজ পেইন টুমরোজ গেইনের মানেটা অনেক দেরি হয়ে গেছে। আপনি চাকরি করেছেন তো? আমি বিক্ষিপ্ত ভাবে কিছু চাকরি করেছি। আমার এই চাকরির গল্প খুব অদ্ভুত। আমি বেসরকারি চাকরি করেছি বেশি, কিন্তু সমস্ত চাকরিগুলো আমাকে ছেড়ে দিতে হচ্ছে থিয়েটারে। তার কারণ সন্ধ্যেবেলায় মানে আমি বায়োসায়েন্স ছাড়বে না তো না? আমি যেহেতু বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমার প্রথম চাকরি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাকে মানে মাসের মধ্যে, এই সপ্তাহের মধ্যে একটা অফিস ডেট ছিল, সেদিনকে বলে দেওয়া হতো এই এতগুলো ডাক্তার আপনাকে ভিজিট করতে হবে, এই 5টা আপনি করবেন সকালে, 5টা আপনি করবেন বিকেলে, এইভাবে একটা লিস্ট করে দেওয়া হতো। আমার যেদিন যেদিন রিহার্সাল সেদিন আমি সকালেই 20টা ডাক্তার ভিজিট করে দিতাম, এবং সেটা খুব ক্ষিপ্রতার সঙ্গে নিজের সঙ্গে যুদ্ধ করে করতাম। আমাকে ফার্স্ট ওয়ার্নিংটা দিল একদিন যে আপনার কি কোনো সমস্যা আছে? বললাম না তো। কেন স্যার? না, আপনি একটু মাঝে মাঝে কাজ করতে একটু সমস্যা হচ্ছে আপনার, খুলে বলছেন না। বললাম না, বলুন আপনি কি, কিসে আপনার মনে হচ্ছে? না, মাঝে মাঝে ইভিনিং এ আপনি কাজ করছেন না। আমি না চমকে উঠলাম, না এটা কি করে সম্ভব? আমি তো ডাক্তার ভিজিটটা বিকেলেরটা সকালে করে নিয়েছি, কাজে আমার অফিস রিপোর্টে তো কোথাও কোনো গন্ডগোল নেই। বললাম না স্যার, কি বলছেন? ছিলেন সহকর্মী যিনি বলে দিয়েছেন না, বা কিছু ওরা এই যে রিপ্রেজেন্টেটিভ যায় তার পেছনে সুপারভাইজার যায়, সুপারভাইজার গিয়ে পরিষ্কার জেনে নিয়েছে যে আমি বিকেলের ডাক্তারগুলো সকালে ভিজিট করছি। তখন আমি ফেস করলাম, আমি বললাম যে স্যার আমি তো কাজটা করিনি এমনটা নয়, না কি করেন আপনি? বিকেলবেলা ওই সময়টা আমি বললাম আমি থিয়েটার করি, থিয়েটারের রিহার্সাল থাকে বলে 3 দিন আমি কাজটা করতে পারি না। না, এখানে কাজ করলে তো সেগুলো করা যাবে না। সেকেন্ড টাইম যখন রিমাইন্ডার দিল তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম 8 মাস কাজ করে। কাজেই আমি তারপরে একটা ট্যাংরাতে একটা লেদার কেমিক্যালস এর কোম্পানিতে চাকরি করেছি, বেশ ভালো টাকা মাইনে পাচ্ছিলাম, কিন্তু সেখানেও একই ঘটনা ঘটলো। 6:30টার সময়, 6টার সময় উঠে বেরিয়ে যাওয়ার কথা, আমার 6টা অব্দি কাজ, 6টায় উঠে আমি বেরিয়ে যাব। এবার 6:30টার মধ্যে দুর্ধর্ষ মানে দৌড়তে দৌড়তে ওখান থেকে গড়িয়াটে আসবো, এসে রিহার্সালে ঢুকবো। প্রতিদিনই 5-10 মিনিট 15 মিনিট লেটও হয়ে যেত আমার। একদিন এরকম টার্নিং এর মধ্যে আমাকে বড় সাহেব আটকালেন। মিস্টার মজুমদার, কি না, একটা কাজ আছে, আপনি একটু বসুন। বসলাম, একটা ফাইল এরকম করে ছুঁড়ে দিলেন আমাকে, দিয়ে বললেন এই স্ট্যাটিস্টিক্সটা আপনার করে দেওয়ার কথা ছিল, আপনি এখনো করেননি, এটা কবে করবেন আমাদের বলুন, আর এটা দেখে বলুন তো কোথায় কি সমস্যা হচ্ছে। স্যার আমি করে দেবো, আমি কালকেই করে দেবো। বললো না, আপনি একটু স্টাডি করুন, করে বলুন যে প্রবলেমটা কোথায়। আটকাতে চাইছে, মানে আটকাতে চাইছে। সেই দিন দেরি হয়ে গেল, তারপরেও একদিন এরকম নানা রকম ছিলায় আমাকে আটকে দিল, দেরি হয়ে গেল। থার্ড ডেতে আমি রিভোল্ট করলাম। আপনাদের যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন আপনাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল সন্ধ্যে 6টার সময় আমার ক্লোজ, এবং এটা যদি আপনি না বলতেন তাহলে তো আমি এই চাকরিটা করতাম না। আমি চাকরিটা করেছি 6টায় ক্লোজ বলে। তখন বলছি কেন, কি কি আপনার কি কাজটা কি, দরকার হলে আপনাকে আমরা টাকা বাড়িয়ে দেবো। না, আমার টাকা বাড়িয়ে দেওয়ার দরকার নেই কিছু, কিন্তু আমি 6টার পরে কাজ করি না। কি কি করেন আপনি? আমি বললাম আমি থিয়েটার করি। ও বাবা,
তাহলে তো আপনার পক্ষে আমাদের এখানে কাজ করা খুব মুশকিল। না, আমি সেই যে চলে এসেছিলাম আর যাইনি। ওরা অফিস থেকে সবাই মিলে এসে, আমার বাবা বাড়িতে ছিলেন, আমার বাবা হেডমাস্টার হয়ে রিটায়ার করেছেন। বাবা ফেস করলো ওদের, একটা রবিবার দিন এসেছিল, এসে বাবাকে বললো যে মিস্টার মজুমদারকে আমরা নিয়ে যেতে এসেছি, আপনি একটু বোঝান ওনাকে। উনি অভিমান করে, আমরা একটু বকাবকি করেছিলাম, তারপরে উনি অভিমান করে, তা বাবা ভেতরের ঘরে এসে, ওই সেই ছোট ঘরটা যেখানে ভাই পড়াশোনা করতো, ওইখানে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি বললাম না, আমি যাবো না। যখন একবার মন সরে গেছে, আমার পক্ষে আর ওখানে চাকরি করা সম্ভব না। সেইভাবে চাকরি মানে আমার মানে আমার চাকরি জীবনটা মানে থিয়েটারের থিয়েটার জন্য। থেকে আটকাবার জন্য অনেকে রয়েছেন হ্যাঁ, সমাজে আর কি। থিয়েটার থেকে তারপরে অনেক আমি remove একটা করা যায়। ব্যবসা করেছি, অদ্ভুত ভাবে আমার কাছে একটা ব্যবসার। আচ্ছা, মানে পরিবারের পক্ষ থেকে কোনো কিন্তু আপনার বাধা ছিল না থিয়েটার যে করবেন বা করেন? ডেফিনেটলি ছিল, ছিল তো? একটু শুনি। ডেফিনেটলি ছিল। মানে আমি রিহার্সাল করছি, হুম, মা চিৎকার করে ডাকলো যে মামা এসেছে, তুমি এক্ষুনি নেমে এসো। তখন বাজে রাত্রির 8:30। ওই দফা দফা করে নামলাম নিচে, ভেতরে ঢুকলাম, মামা সাকিয়ে একটা চড় মারলো আমাকে। ছোট মামা চলে গেছেন এখন। তা আমি মামাকে বললাম, কি হলো, তুমি মারলে কেন? তো বলছে, তোমার লজ্জা করে না? রাত্রি 8:30টার সময় পড়াশুনো না করে তুমি ওপরে গিয়ে রিহার্সাল দিচ্ছ নাটকের? আমি একটা সিডি তৈরি করেছিলাম, মঙ্গলের কথা বলে একটা নাটক, পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি দপ্তর থেকে সৌমিত্র দা এবং সন্দর্ভকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলের কথা, ওই স্বাধীনতার সার্ধ শতবর্ষ, আচ্ছা আচ্ছা। সেই সময় হুম, যিনি ইয়ে ছিলেন, ডিরেক্টর কালচার ছিলেন, হুম। অনুপ মতিলাল, নাম হ্যাঁ শুনে হ্যাঁ, থাকবেন, বড় লোক। বিখ্যাত। হ্যাঁ, অনুপ মতিলাল। অনুপ বাবু আমাদের ডাকলো, সৌমিত্রদাকে মূলত সৌমিত্রদা তো সবসময় আমাকে সঙ্গে নিয়ে যেত, কারণ দলের দায়িত্বটা আমার, সেহেতু সৌমিত্রদার পাশে আমি সবসময় থাকতাম। ডেকে বলল যে আপনাদের জন্য একটা প্রজেক্ট স্যাংশন হয়েছে, সেটা হচ্ছে মঙ্গলের কথা নিয়ে, মঙ্গল মানে মঙ্গল পাণ্ডের জীবন নিয়ে আপনাকে একটা নাটক তৈরি করতে হবে, এবং সেই নাটকটা যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে শো করতে হবে। হুম, রবীন্দ্র ভবনগুলো আমরা সব, রবীন্দ্র ভবন, সুকান্ত সদন, যেখানে যেটা আছে আমরা দিয়ে দেবো, ওটা বুক করে দেবে গভর্নমেন্ট, ওটা বুক করে হুম। দেবে, আপনারা শুধু গিয়ে অভিনয় করবেন। 12 লাখ টাকা পেয়েছিলাম। এবং এটাও আরেকটা কথা, যেটা খুব গর্বের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে বলবো, ছোট 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 অনেকগুলো ঘটনা মিলে তো একটা মন্দির তৈরি হয়। সৌমিত্র বসু সঙ্গে ভালোয় মন্দয় অনেকগুলো অভিজ্ঞতা আছে, কিন্তু সৌমিত্রদার একটা বড় গুণ ছিল, সৌমিত্রদা না আমাদের বলেছিল যে, মানে বুঝিয়েছিল যে ডিরেক্টর মানে সে আলাদা কোনো গ্রহের লোক নয়, সে আলাদা কোনো মানুষ নয়। আমাদের সঙ্গে ম্যাটাডোরে সেটের মাথায় চড়ে সৌমিত্রদা বাড়ি ফিরেছে একসঙ্গে। সৌমিত্রদা আমাকে প্রথম বলেছিল যে, সৌম, এই নাটকটাতে ইচ এন্ড এভরি পার্সন যেন রেমুনারেশন পায়, হুম। সেটা দেখো, কেউ যেন বঞ্চিত হয় না হয়। এবং তার সঙ্গে যেটা বলেছিল সেটা রিমার্কেবল, সেটা হচ্ছে প্রত্যেকের টাকাটা সমান হবে। বাহ! আমাকেও যে টাকা দেওয়া হবে আর কনিষ্ঠতম সদস্যটিকে যে টাকা দেওয়া হবে সেটা যেন একই অ্যামাউন্ট। এই যে মানুষ যতদিন বাঁচে ততদিন সে বলে না, আমি শিখেছি ওনার কাছ থেকে, এটা শিখেছি। সন্দর্ভ কি এখনো সেই সিস্টেম মেনটেন করে? একদম। বাহ! বাহ! সন্দর্ভ প্রত্যেকটা ছেলে মেয়েকে টাকা দেয় এবং যতটুকু পারে সেটা না, দেয়। যেটা বললেন যে সবার ক্ষেত্রে সমান ব্যাপার না, সবার ক্ষেত্রে সমানটা তো দেখো, আর মানে সম্ভব হয় না আমরা তো সেটা। বাইরের থেকে লোক হ্যাঁ, নিয়ে অভিনয় করছি, হ্যাঁ। বাইরের অভিনয়ের সঙ্গে দলের অভিনেতাদের হুম, ইয়ে হয় না। একটা কাজ তো আমি করি, সেটা হচ্ছে দুটো ছেলে জীবন কাহিনীতে এখন আমার কাছ থেকে একটা খাম পাচ্ছে, একটা ছোট অ্যামাউন্ট, তারা কিচ্ছু করে না জীবন কাহিনীতে, কিন্তু তারা আমার গ্রুপে জয়েন করেছে। আমি বাহ! সঙ্গে সঙ্গে বাহ! গৌরবকে ইনস্ট্রাকশন দিয়েছি যে ওদের কোনো না কোনো ভাবে আমাদের নাটকটার সঙ্গে জড়িয়ে নেব, আমি অভিনয় তো দিতে পারবো না, তুই ওদেরকে ওই মিনিমাম রিমুনারেশনটা দিস, যাতে তারা এটা পায়। এটা আমরাও মেনটেন করছি হ্যাঁ, দৃশ্যকাব্য হ্যাঁ। থেকে। প্রথম থেকে না। না, আমরা তাও 2000 সাল থেকে শুরু করি। আমার দলটা অনেক
নতুন দল আর কি, মানে 2011-তে আমরা সবাই জন্মেছি। 2019 থেকে আমরা মানে দলের সমস্ত মেম্বারদের একদম। এবং এই জায়গায় আমার বক্তব্য কিছু না ছিল কিছু আর কি। এইটাই, সেটা হচ্ছে যে একটা চালাও 5 টাকা দিয়ে চা বিক্রি করে একটা টাকা নিয়ে যাচ্ছে। শুধু আমরা বঞ্চিত, আমরা অভিনয় করছি, সবাইকে বাদ বিশেষত দিলে, ছেলেরা, সবাইকে বাদ দিলে মহিলা থিয়েটার শিল্পীদের তবু থিয়েটার হবে এ না। করা হয়। আমাদের বাদ দিলে থিয়েটার হবে? আমরা যদি বলি অভিনয় করবো না, সেটাই তো। থিয়েটারটা হবে? কাজে আমাদের একটু মর্যাদা দেওয়ার জায়গা থেকেই আমরা এই রেমুনারেশনটা শুরু করেছিলাম এবং সেটা খুব সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছি এখনো। বাহ বাহ। আমি একটা কথা শুধু প্রসঙ্গান্তরে যাব, তবু ওই একটা কথা বললেন না ওই আমাদের সৌম্যদা, যে আমি অত পড়াশোনা করিনি পরিচালনা নিয়ে, তাই জন্য পরিচালক হিসেবে আমি কিছুই নই ইত্যাদি। এটাকে আমি শুধু বিনয় হিসেবেই দেখবো, কারণ ওই কথা আছে বিদ্যা দদাতি বিনয়ম, একটা সেই শ্লোক পড়েছিলাম। কারণ আমি তো দুটো কাজ দেখে ফেলেছি, তাই না? মানে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়, একটা কথা আছে। তবু দুটো কাজ তো দেখে ফেলেছি। যে সুতরাং সমস্ত আমি তাকে তো- স্টলওয়ার্সরা আমাদের এখানে কাজ করছেন বা করে গেছেন তাদের না, পাশে ঠিক আছে, সবাই আমি সবার আমি মতো। বিভাসদার অত্যন্ত প্রিয় মানুষ। আমি বিভাসদার বাড়ির কাছে থাকি এখন, বিভাসদার বাড়িতে যাই, বিভাসদার সঙ্গে গল্প করি, আড্ডা মারি, নানা রকম কারণে বিভাসদার সঙ্গে যোগাযোগ হয়। এখন কেউ যদি বিভাসদার সঙ্গে আমাকে তুলনা করে তাহলে তো কোনো কোনো জায়গাতেই আসবে না। আমি না আরেকটাও বলবো, যে ভাইয়ের কথা বললেন, ভাইয়ের পড়াশোনা ইত্যাদি, আপনি যদি ওটাতে কনসেন্ট্রেট বেশি করতেন তাহলে বাংলা থিয়েটার আপনাকে হয়তো পেত না, পেত না। তো আমাদের পেত না যেমন, একটা লস হতো। হ্যাঁ যেমন পেত না। দেখো আমি একটা কথা বলছি, আদর্শ আদর্শ আমি বরাবরই ছোট থেকে একটা আদর্শ নিয়ে চলি এবং আমি খুব গর্বের সঙ্গে তোমায় ঘোষণা করছি যে আমি বামপন্থী। হতেই পারে, আমার এটা ঘোষণা করতে কোনো দ্বিধা নেই, কারণ আমি হয়েছি, বামপন্থা না থাকলে, সলিল চৌধুরী না থাকলে, গণনাট্য না থাকলে সেই আমিটা কোনোদিন হতো না। আমাদের সন্দর্ভ নাট্য দল, আরেকটা নোট করো, সেটা হচ্ছে সন্দর্ভ নাট্য দল একটা সময় এরম হয়েছিল যখন নাটক করতে পারছিল না, দলটা উঠে যেত, বন্ধ হয়ে যেত। আমরা কৌশল করে দলটাকে বাঁচিয়েছি। কি, আমরা তখন 77 সালের, তুমি জানো, প্রথম বামফ্রন্ট সরকার এলো, কাজে আমাদের প্রতিষ্ঠা এবং বামফ্রন্ট সরকার প্রায় একই সময়ের ঘটনা, 77-এ। তারপরে যখন কিছুদিন বাদে, 2 বছর বাদে আমরা নাটক করতে পারছি না, 78-79 সাল নাগাদ নাটক পাচ্ছি না, নাটক অভিনয় করতে পারছি না, ছেলে মেয়ে নেই দলে, একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হলো। তখন বন্ধ হয়ে যেত, কিন্তু আমরা বাঁচিয়ে দিলাম, আমরা একটা গণসঙ্গীতের উইং করলাম। আচ্ছা, তখন বিভিন্ন জায়গায় গণসঙ্গীত লেফট ফ্রন্ট নতুন এসেছে, সন্দর্ভের পক্ষ থেকে, সন্দর্ভের নামে। আচ্ছা, এবং এই যে তোমায় বলেছি না গান ভালোবাসতাম, এই গান ভালোবাসার মধ্যেও এই এটা ছিল, এই আরতিটা নিয়েই গণসঙ্গীতের জায়গাটা তৈরি হয়েছিল। এবং 1.5 বছর 2 বছর আমরা দাপিয়ে কাঁপিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেছি। আমাদের একটা ইউনিট তৈরি হয়ে গিয়েছিল, সেখানে ট্রিপল কঙ্গো থেকে শুরু করে, নাল থেকে শুরু করে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট কেনা হয়ে গেল সন্দর্ভে, কিনে সেইগুলো সব বাজানো হতো এবং তার সঙ্গে গান প্র্যাকটিস হতো এবং সেই গানগুলো করতাম। কাজেই সমস্ত আমার একটা কালো রঙের ডায়েরি আছে, খুঁজলে আমি এখনো পাবো ডায়েরি, গানের ডায়েরি, তার মধ্যে সমস্ত গণসঙ্গীত, আচ্ছা আচ্ছা, সমস্ত পল রবসন থেকে শুরু করে সমস্ত, এবং সেই গানগুলো গেয়েছি, উদাত্ত কণ্ঠে গেয়েছি। এখন যখন ওই পুরোনো গানগুলো ভুল করে কেউ বাজিয়ে টাজিয়ে দেয় অনেক ইয়েতে, তখন মনটা একটা অদ্ভুত হয়ে যায়, মানে মানে এক নিমেষের মধ্যে। ও গানের আরেকটা খুব ভালো কথা মনে পড়লো এটা বলতে গিয়ে, তুমি নিশ্চয়ই সেটা স্বীকার করবে, তুমি নিশ্চয়ই সেটা জানবে, তোমরা সবাই জানবে, সেটা যে গান তোমাকে মানে নিমেষের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দিতে পারে। আমি যখন অনুরোধের আসরে আমাদের বাড়িতে একটা এরকম উঁচু তাকের মধ্যে একটা এরকম রেডিও রাখা ছিল, তখনও ট্রানজিস্টার আসেনি। ওই রেডিওতে আমার মা ভীষণ, আমি মায়ের থেকেই পেয়েছি, মাই আমার প্রথম ধারক বাহক আমার সংস্কৃতি চর্চার। মা ওই গান শুনতেন, অনুরোধের আসর, শুক্রবার দিন রাত্রি 8টার সময় যে নাটকটা হতো, সেই নাটকটা অল ইন্ডিয়া রেডিওতে বেতারে মা শুনতেন। এবং তখন মা আমাদের প্রশ্রয় দিতেন, আমাদের বলতেন ওই সময় পড়াশোনা বন্ধ, 1 ঘন্টা পড়াশোনা হবে না, বাড়ির আলো নিভে যাবে, সবাই মিলে আমরা গোল হয়ে বসে নাটকটা শুনবো। সাপোর্টও ছিল বাড়িতে, সাংঘাতিক সাপোর্ট ছিল। এটাই তো শুরু, দুরকমই তো, এটাই শুরু। মামা এসে পরবর্তীকালে সেটা ওই মানে ইয়ের সঙ্গে, মানে
আমার সেটেলমেন্ট মানে চাকরি, আমার আরো হায়ার স্টাডিজ যা না করলে আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, এই ভয়ের থেকেই মা করেছেন। এটা অন্য কোনো জায়গা থেকে করেনি, মাই করিয়েছেন। যা হয় এখানকার মধ্যবিত্ত ফ্যামিলিতে সাধারণত যা হয় আর কি। তা আমি মাকে একটা কথা বলেছিলাম, মাকে আমি বলেছিলাম যে ওই প্রসঙ্গটা শেষ করি, সেটা হচ্ছে ওই সময় যে অনুরোধের আসরে যে গানটা বাজতো, সেই গানটা যদি আমি এখন কোনোভাবে কোনো জায়গায় শুনি না, আমি পরিষ্কার চোখের সামনে আমার সেই বাড়িটা, সেই ঘরগুলো, সেই সময়কার রান্না বান্না, সেই সময়কার পোশাক পরিচ্ছদ, সমস্ত জায়গায় ট্রাভেল করতে পারি এবং এত ভালো লাগে তখন। আপনি বলছিলেন যে আপনি খুব ইমোশনাল। হ্যাঁ, মানে ওইটা আর কি, হ্যাঁ ওইটা। আচ্ছা, ইমোশনাল হওয়া তো দরকার একজন শিল্পী হিসেবে। শিল্পী হিসেবে ইমোশনাল হওয়া ভীষণ শিল্পী হওয়া ভীষণ দরকার। মানে ওই বলে না যে একটু বাড়িয়ে থাকলে ক্ষতি নেই, সেটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু কেউ যদি একেবারেই কিছু না বেরোয়, মানে একটা রোবট তো কখনো শিল্পী হতে পারে না। শিল্পী হতে পারে না। শিল্পী হতে গেলে কি বামপন্থী হওয়া দরকার? নট নেসেসারিলি, তবে ইভ্যালুয়েশনের দিক থেকে যদি ভাবা যায়, শিল্পী হতে গেলে প্রথমেই তো একটা আদর্শ মানুষ হতে হবে। এটার কোনো নেই, বিকল্প নেই। একটা আদর্শ সৎ ভালো মানুষ হতে পারলে তবেই তুমি একটা ভালো শিল্পী হতে পারবে বলে আমি বিশ্বাস করি। তা না হলে তোমার এই শিল্পী জীবনের সঙ্গে নানা রকম ঘটনা যুক্ত হয়ে থাকবে, যেগুলো তোমাকে মাঝে মাঝে হাত ধরে টেনেও নামাবে পাকে। রূপঙ্করকে দেখো, রূপঙ্কর এত ভালো শিল্পী, কিন্তু রূপঙ্কর একটা বম্বের শিল্পীর সম্বন্ধে এমন একটা খারাপ মন্তব্য করলো এবং সেদিনকেই ছেলেটা মারা গেল। তারপরে রূপঙ্করকে সবাই রিগ্রেট করে দিল, জিঙ্গলস থেকে আরম্ভ করে সবাই, যারা যারা গান ওকে দিয়ে গাওয়াচ্ছিল, তারা ওকে প্রোগ্রাম দেয়নি। সাফার করেছে 2-3 বছর 4 বছর, খুব সাফার করেছে, করে তারপর আবার ফিরে এসছে। কাজে শিল্পী হতে গেলে প্রথমে আমি বিশ্বাস করি, সবাই নাই করতে পারে, যে প্রথমে একটা সৎ নিরপেক্ষ একটা ভালো মানুষ হওয়া দরকার, তবে সে সঠিকভাবে শিল্প বোধটাকে মানুষের মধ্যে চারিত করতে পারবে। মানে বামপন্থীরা সৎ নিরপেক্ষ ভালো মানুষ বেশিরভাগ, সবাই নয়। এটা হয়তো খুব সরলীকৃত কথা হয়ে যাচ্ছে, কিন্তু এটাই সত্যি যে 10 জনের মধ্যে 7 জনই ভালো ছিলেন তারা, কিন্তু ওই 3 জনের গন্ডগোল এবং আরো অনেক কিছু তার জন্য চলে গেল ক্ষমতাটা, মানে ওই 7 জন কলুষিত হয়ে গেছে অনেক। আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলতেই পারি, যে কথাটা আমি সবাইকে বলে থাকি, আমার বন্ধু বান্ধবরা সবাই জানে। সেটা হচ্ছে যে আমার বাবা হেডমাস্টার হয়ে যখন প্রায় রিটায়ার করবেন, 96-এ রিটায়ার করেছেন উনি। আচ্ছা, 96-এ একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারের পদ থেকে রিটায়ার করে উনি বাড়িতে বসেছেন, তার আগে অব্দি উনি স্কুলে দায়িত্ব সামলেছেন। আমার বাবা মাঝখানে হঠাৎ একটা কথা বললেন, যে কথাটা শুনে আমি চমকে উঠলাম, কারণ আমি বরাবরই একটু নীতি আদর্শ, একটু সভ্যতা, একটু ভদ্রতা, এরকম একটা মানুষ ছিলাম। তো বাবা বললেন যে অ্যাডমিনিস্ট্রেটরকে সবসময় খুব খচ্চর হতে হয়, তা না হলে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হওয়া যায় না। আমি অবাক, এটা কি বললো বাবা, এটা কি ধরনের কথাবার্তা? একটু জটিল চিন্তা ভাবনা থাকা দরকার। জটিল চিন্তা ভাবনা নয়, বাবা পরে আমাকে এটা ব্যাখ্যা, সহজ সরল হয়ে গেল তো। বাবা ব্যাখ্যা করেছিলেন। বাবা আমাকে বললেন যে দেখো, তুমি যদি খুব ভালো মানুষ হও, তুমি যে মানুষগুলোর সঙ্গে কাজ করবে তাদের মধ্যে অনেকগুলো খারাপ মানুষ আছে, সেই খারাপ মানুষগুলোকে তুমি হ্যান্ডেলই করতে পারবে না যদি তুমি আদ্যপান্ত ভালো মানুষ হও। তার সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধদেব বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজকে ওনার জায়গায় যদি জ্যোতিবাবু থাকতো, সিঙ্গুরও হতো, সমস্তটা হতো, কিন্তু উনি ছিলেন বলেই হলো না, কারণ উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার সাবজেক্টটাই আলাদা, ওনার মুখ্যমন্ত্রী হওয়াটা উচিতই হয়নি। কালচারাল দিকে মুখ্যমন্ত্রী হতে গেলে ওই বাবার মতো আর কি, অ্যাডমিনিস্ট্রেটরকে শুড বি স্ট্রিক্ট। এবং আচ্ছা, একটা কথা প্রসঙ্গে হঠাৎ করে মাথায়, আপনার 50 বছর ধরে এই অভিনয় জীবন, অভিনয় সংক্রান্ত জীবন, যত সফল মানুষ, সফল বলতে যারা সেরা শিল্পীদের আপনি দেখেছেন এই 50 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে, সবাই খুব ভালো মানুষ?
যে যে মানে থাক- ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হতেই হবে, এই কথার এটা পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস, এই কিন্তু পরিপ্রেক্ষিতে এটা তো আমি মেলাতে পারি না। অভিজ্ঞতা কি বলছে? অভিজ্ঞতা একদম উল্টো কথা বলছে। আজকেই সকালে একজনের সঙ্গে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন রাত্রির বেলায় আমি একবার করে থিয়েটারটা ছেড়ে দিই, প্রতিদিন সকালবেলা আবার রিজয়েন করি। যখন আমি দেখি যে আমার আর কিচ্ছু উপায় নেই, কারণ আমি এই একটা কাজই পারি, আমি আর কিচ্ছু পারি না, এখনো যেটুকু পারি সেটা থিয়েটারটাই পারি, সেই জন্য আমি আমার কোনো উপায় নেই, আমাকে আবার রিজয়েন করতে হয়। কিন্তু এই মুহূর্তে অন্তত লাস্ট 15 থেকে 20 বছর মানে বেশ খানিকটা সময় অতিবাহিত আমি করলাম যাতে থিয়েটারে ভণ্ড মানুষদের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে, অত্যাধিক। থিয়েটার কেন, সমস্ত স্তরেই বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি তো কনসার্ন থিয়েটার নিয়ে, কারণ আমার তো থিয়েটারটাই সাবজেক্ট, আমাকে তো থিয়েটারের দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে হয়, তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আমি মানে একদম দ্ব্যর্থহীন ভাবে বলছি যে মানুষের যে অবনয়ন, অবন মানে নিচের দিকে যে মানুষের নেমে যাওয়া, সেইটা যে অবনমন মানুষের তৈরি হয়েছে, তার মধ্যে থিয়েটারের লোকেরা প্রচন্ড ভাবে ঢুকে পড়েছে, এবং তার কারণটা হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিন্তা ভাবনা, এবং তার সঙ্গে আমি কি করে বড় হব এই চিন্তা ভাবনা। দল কি করে বড় হবে আমার বয়ে গেছে, আমি কি করে বড় হব, আমার নাম লোকে কি করে জানবে, আমি কত টাকা বেশি রোজগার করতে পারবো। না, সেটা তো আমরা ছোটবেলাতেও শুনতাম যে ওই না, এইরকম ছিল না। কি ভাইদের ঘাম দাদাদের নাম, হ্যাঁ, এইরকম ছিল না, এতটা অবক্ষয় ছিল না। ছোটবেলায় শুনেছি কিন্তু। এই অবক্ষয়টা না মানে ক্রমশ যেন প্রতি বছর বাড়তে বাড়তে প্রায় চূড়ায় চলে গেছে। এই যে অনেকে বলে যে কোন এক সালে নাকি পৃথিবীটা পুরো জলের তলায় চলে যাবে, আমার মনে হয় সেই দিনগুলো বোধহয় আরো এগিয়ে আসছে এই পাপের জন্য। অনেকেই বলে না যে একটা সুনামি হলো, তখন বলে কিন্তু লোকে যে প্রকৃতির সঙ্গে এরকম ব্যবহার করার ফলটা প্রকৃতি পুরোটাই উসুল করে নিচ্ছে। এটা তো অনেকটাই হ্যাঁ সত্যি, হ্যাঁ, সে তো বটে। অনেকটাই সত্যি। হ্যাঁ, আচ্ছা, অভিনেতা সৌম্য মজুমদারের কথা একটু জানি, হুম। সেটা একটু জানতে চাইবো। অভিনেতা সৌম্য মজুমদার আম, কি কি কাজ করেছেন সন্দর্ভ ছাড়া? বলছি সন্দর্ভ নিশ্চয়ই সন্দর্ভ করেছেন। ছাড়া, সন্দর্ভর সঙ্গে সঙ্গেই আমি আহ, এই 98 সালের পরেই সৌমিত্র দাস সূত্রেই মনীষ মিত্রের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, কসবা অর্ঘ্য নাট্যদল, এবং মনীষ মিত্রের সঙ্গে আমি অনেকগুলো নাটকে কাজ করেছি। গায়েন বলে একটা নাটক করেছিল, সেটাতে দেবাশিস মজুমদারের স্ত্রী ইন্দ্রাণী দি এবং আমি অভিনয় করেছিলাম হাজবেন্ড ওয়াইফের রোলে। এছাড়া আবুল বাসারের সাহিত্য নিয়ে একটা খুব বিখ্যাত নাটক মনীষের ছিল, যে নাটকে পরবর্তীকালে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করি। ডাকঘর বলে একটা নাটক করেছিল মনীষ, যেটাতে মনীষ শুধু মাত্র এনএসডি নয়, মাহিন্দ্রা এক্সেলেন্স থিয়েটার অ্যাওয়ার্ড পেয়েছিল। মেটা যে ফেস্টিভ্যালটা করে, সেই ফেস্টিভ্যালে আমরা গিয়েছিলাম, এবং এটা একটা বলার মতো কথা, সেটা হচ্ছে সেই ফেস্টিভ্যালে যারা যারা গিয়েছিল প্রত্যেককে প্লেন ফেয়ার দেওয়া হয়। বাহ, বিশাল ব্যাপার। টু অ্যান্ড ফ্রো প্লেন ফেয়ার দিয়ে আমরা চণ্ডীগড়ে গিয়ে 5 স্টার হোটেলে থেকে এই ডাকঘর নাটকের অভিনয় করেছি। আচ্ছা, এই যে জিনিসগুলো শুনলে তো অনেক লোভ হয়, আমাদের ক্ষোভও হয়, মানে বাংলা থিয়েটার সেই জায়গায় যেতে পারে না কেন, মানে আমরা দিতে পারি না কেন? না, তবে আমি একটা কথা বলি, বাংলা থিয়েটার, মনীষও তো বাংলা থিয়েটারই করে, মনীষ তো গেল, এবং আরো অনেকেই যায়। এর মধ্যে আর অন্যান্য কি কৌশল আছে সেটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু সিনসিয়ারলি কাজ করলে যে একটা সুযোগ হয় তার একটা প্রমাণ কিন্তু সন্দর্ভ কিন্তু এনএসডি তে কাজ করেনি। আচ্ছা, সন্দর্ভ কাজ করতে করতে হঠাৎ করে 4 অধ্যায় হচ্ছে যখন, তখন আমাকে কেউ বলল যে এনএসডি তে অ্যাপ্লাই করো না এবার। তখন আমি ব্রাত্যর সঙ্গে কথা বললাম, ব্রাত্য আমাকে বলল যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করুন, আমি দেবাশিসকে বলে দেবো। তো দেবাশিসকে কি বলে দেবে সেটা আমি বুঝিনি। পরবর্তীকালে ব্রাত্য আমাকে বললো আপনি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছেন? আমি বললাম হ্যাঁ। বললো আমি দেবাশিসের সঙ্গে কথা বলে নিয়েছি, দেবাশিস ডিরেক্টর হিসেবে সন্দর্ভের নাটকটাই ওখানে যাবে।
তারপরে আপনাদের যা আছে কাস্ট অ্যান্ড ক্রু আছে তাতে আপনাদের সিলেকশন হয়ে যাওয়া উচিত। একদম সরাসরি অশোক সাগর ভগত বলে একজন, ততক্ষণে আমরা গ্রান্ট পেতে শুরু করে দিয়েছি, তো যে কারণে দিল্লির সঙ্গে আমাদের একটা আসা যাওয়া তৈরি হয়েছে। সন্দর্ভতে এই গ্রান্টটা দেখাশোনা করতো তখন গৌরব গোস্বামী আর সৌম্য মজুমদার, আচ্ছা, এই দুজন। গৌরব গোস্বামী কম্পিউটারে খুব দক্ষ, সে কম্পিউটারে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ফাইল করা, সেগুলো সাবমিট করা ইত্যাদি ইত্যাদি সমস্তটা করতো, আর আমি বাদ বাকি সমস্ত কাজগুলো করতাম। সেগুলো করে দিল্লিতে যখন মিটিং হতো, ইন্টারেক্টিভ সেশন হতো, সেখানেও একজনকেই ওরা অ্যালাউ করে। সেখানে যখন সৌমিত্রদা ছিলেন তখন সৌমিত্রদা 2-1 বছর গেছেন, কিন্তু তারপর থেকে সব মিটিং এ আমি অ্যাটেন্ড করেছি। সেইখানে অশোক সাগর ভগত বলে এনএসডি তে একজন প্রফেসর আছেন, যে খুব খারাপ ব্যবহার করে পশ্চিমবঙ্গের নাট্যশিল্পীদের সঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গের নাট্যশিল্পীদের উপর এটা কথিত আছে, বেশিরভাগ রিয়েলি খুব ক্ষোভ। কেন? সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট, সবচেয়ে বেশি গ্রান্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, মণিপুর থেকে, মহারাষ্ট্র থেকে শুরু করে, কেরল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে যে গ্রান্ট সমস্ত জায়গায় দেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে বেশি গ্রান্টই ওয়েস্ট বেঙ্গলে। আমাদের একটাই কথা ছিল, সেটা হচ্ছে এটা কি আমাদের দোষ না আমাদের গুণ? পশ্চিমবঙ্গের দলের সংখ্যা যদি ভারতবর্ষের গ্রান্টের তালিকায় সবচেয়ে বেশি হয়, তাহলে তো সেটা আমাদের গুণ। তার কারণ আমাদের এখানে এত ভালো ভালো থিয়েটার আছে, এত ভালো ভালো ট্যালেন্টেড পার্সনরা আছে, যে গভর্নমেন্ট তাদের গ্রান্ট না দিয়ে পাচ্ছেন না। আপনাদের ওখানে সেটা নেই বলে আপনাদের সংখ্যা কম, আপনাদের কম্পিটিশন নেই। আমাদের প্রচুর কম্পিটিশন আছে এখানে, আমাদের নিজেদের সঙ্গে নিজেদের কম্পিটিশন লড়াই করতে হয়। এবার অশোক সাগর ভগত লোকটি, এর আগে আমি যতবার মিটিং এ গেছি, মানে এরকম করে কথা বলে, মানে একদম খুব সমস্যা হয় যে যেই মুহূর্তে তুমি হিন্দি রিজিয়নে ঢুকে গেলে বাংলাটা একদম আউট হয়ে গেল। হয় তোমাকে হিন্দিতে কথা বলতে হবে, নয় ইংরেজিতে কথা বলতে হবে। এবার দুটোতেই তো আমরা মাস্টার, যে কারণে আমরা দুটো মিলিয়ে মিশিয়ে বলতাম। হ্যাঁ, আমাদের তার জন্য আমাদের ভেতরে একটা কুণ্ঠা থাকতো, একটা ভয় থাকতো, একটা খারাপ লাগা থাকতো। কাজে আমরা এমনিতেই অবদমিত হয়ে থাকতাম। তার সঙ্গে ওনার এই অ্যাটিচিউড গুলো, হ্যাঁ, এগুলো আমরা ফেস করেছি। অশোক সাগর ভগত ডিরেক্ট আমাকে ফোন করে লাইনে ধরলেন আমাকে, যেহেতু আমি সেক্রেটারি গ্রুপের, আমার নাম্বারই আছে ওখানে, করে বললেন যে কি ব্যাপার, আপনাদের গ্রান্ট তো ক্যান্সেল করবই, তার সঙ্গে আপনাদের দলটাকে একেবারে সারা জীবনের মতো ব্যান করে দেবো। বললাম কেন, কি হয়েছে? তখন বলছে আপনাদের ডিরেক্টর এখানে 2খানা নাটক পাঠিয়েছেন দেবাশিস রায়। আপনারা জানেন না যে একটা ডিরেক্টরের একটা নাটকই সিলেক্টেড হবে? সে বছরটা ছিল থিয়েটার অলিম্পিক। মানে বিদেশ থেকে সমস্ত দল এসে এখানে থিয়েটার করেছে। থিয়েটার অলিম্পিক যে বছর হলো সেই বছরের কথা বলছি। আমি তো সঙ্গে সঙ্গে ওনাকে মোটামুটি একটু শান্ত করে ফোনটা ছাড়লাম। আমাকে বললো আপনি ডিরেক্টরের সঙ্গে কথা বলে আমাকে এক্ষুনি রিং ব্যাক করুন, জানান যে তার কি সিদ্ধান্ত। আমি দেবাশিসকে ফোন না করে ব্রাত্যকে ফোনটা করলাম। ফোন করে বললাম যে এরকম ব্যাপার, অশোক সাগর ভগত আমাকে ফোন করে প্রচন্ড গালিগালাজ করেছে এবং ভয় দেখিয়েছে এবং অপমান করেছে। তার কারণ দেবাশিস রায় নাকি 2টো নাটক পাঠিয়েছে। ব্রাত্য ওখান থেকে আটকে উঠলো, সে কি, আমি যে ওকে বলে দিলাম, আপনি ফোনটা ছাড়ুন, ফোনটা ছাড়ুন, ফোনটা ছাড়ুন। ফোনটা ছাড়লাম। তারপরেই ব্রাত্য দেবাশিসকে ফোন করে একেবারে আগা পাঁচতলা ছেড়েছে, যে তুমি গেল বছর রিদিপাস করে এসছো ওখানে, তুমি সেই একই নাটক আবার কেন পাঠালে? তোমাকে যেখানে আমি বলে দিলাম যে ডিরেক্টরের একটাই নাটক, একজন ডিরেক্টরের একটাই নাটক নেওয়া হয়, সন্দর্ভটা যদি সন্দর্ভকে আমি অ্যাপ্লাই করতে বলেছি। কেন বলেছি? তার সঙ্গে তোমার সঙ্গে আগে কথা হয়েছে আমার, যে তুমি আর অন্য কোনো নাটক ওখানে পাঠাবে না, নিজের দলের হোক যে দলের হোক। তুমি সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভাঙলে কেন? এরকম সৌম্যকে ফোন করে গালাগালি করছে। এক্ষুনি তুমি ফোন করবে দিল্লিতে, এই মুহূর্তে, রাইট অ্যাট দিস মোমেন্টে দিল্লিতে ফোন করো, করে এনএসডি তে ফোন করে বলো যে আমি উইথড্র করে নিচ্ছি, এটা আমি কোনো কথা শুনতে চাই না। এবং তারপরে যা হওয়ার তাই হলো। দেবাশিস কাঁপতে কাঁপতে ফোন করে নিজের দলেরটা উইথড্র করে নিল। তারপরে আমাদের চলে গেল। এবং একটি ছেলে, এটাও খুব মজার ঘটনা, ওরা শুনলে ওরা খুব ইন্সপায়ার্ড হবে, ওদের ভালো লাগবে অন্তত।
একটি ছেলে ইন্দ্রনাথ দলুই বলে একটি ছেলে আমাদের দলে ছিল, সেও 4 অধ্যায়েতে ওই বিভিন্ন পার্টে অভিনয় করছিল আর কি। সে জীবনে প্রথম রাজধানী এক্সপ্রেস চড়ল এবং আমাকে বলল যে খেজুর পাতা গাছ থেকে পড়ে গেলে তার উপরে বসে আমরা 2-3 জন এরকম ধরে থাকতাম আর একজন না দুজন টানতো, আমরা বলতাম এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। আজকে আমি সেই রাজধানী এক্সপ্রেসে সত্যি সত্যি উঠতে পেরেছি শোভনা, আপনার জন্য বলে আমাকে বলছে। আমি না, আমার জন্য না, থিয়েটারের জন্য। থিয়েটারের জন্য বলে সেই সিটের উপর হাত বলে। এটাই হচ্ছে আমাদের থিয়েটারের সার্থকতা। এই যে আমার এক সময় মনে হতো থিয়েটার কিচ্ছু দেয়নি, এক সময় মনে হতো, কিন্তু এখন আমার মনে হয় থিয়েটার অনেক কিছু দিয়েছে আমাদের। সবচেয়ে আগে থিয়েটার যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করেছে, রিলেশন তৈরি করেছে, এটার যে মূল্য, তার যে কোনো উপহার বা স্মারক বা যে কোনো কিছুর থেকে অনেক সম্মান, তার থেকে অনেক বেশি আমি মনে করি। কমল সাহা একজন জানি, মানে গবেষক। কমল সাহার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল 2090 সালে দীপেন্দ্র সেনগুপ্ত ডিরেকশনে ধর্মমন্ডল 1990 সালে ধর্মমন্ডুর আগাপাস্তলা কিসা লিও টলস্টয় 2 ডিয়ার গল্প অবলম্বনে দীপেন্দ্র আমাদের জন্য নাটকটা লিখলেন। সেই নাটকটার সমস্ত আর্ট ডিজাইনিং কমল সাহা করেছিল। আর কমল সাহাকে তখন কেউ চিনত না। কমল সাহা বইয়ের প্রচ্ছদ আঁকতেন। কমল সাহার নিজের একটা আর্কিটেকচারের অফিস ছিল ফার্নিচার বানানোর, বালিগঞ্জ ফাঁড়িতে। সেখানে গিয়ে আমি যোগাযোগ করেছি, উনি টিকিটের থেকে আরম্ভ করে লোগো ডিজাইনিং, পোস্টার ডিজাইনিং সব করে দিয়েছেন। তার কারণ হচ্ছে আমাদের দলে বিশ্বনাথ মিত্র বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি সেক্রেটারিও হয়েছিলেন। তার মেয়ে সুমনা মিত্র পাঠভবনে পড়তো আর কমলদার মেয়েও পাঠভবনে পড়তো। এই দুটো বাচ্চা পাঠভবনে পড়তো, তো এই দুজনের গার্জেন হিসেবে আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল। মানে বিশুদাদের সঙ্গে পরিচয় হয়েছিল, তার থেকে আমার সঙ্গে পরিচয় হয়। সেই কমলদার সঙ্গে আমার এখন সম্পর্কটা এত ভালো জায়গায় পৌঁছেছে। মিত্র কি এখনো থিয়েটারে আছেন? না। আচ্ছা, সুমনা পুরোপুরি নাচের জগতে। একজনকে আমি চিনি, সুমনা মিত্র, তার ডিরেকশন আমি কাজ করেছি। আচ্ছা। তো যাই হোক, এইটা মানে আমার থিয়েটারের সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে আমি অনেক মানুষকে চিনি, অনেক মানুষ আমাকে চেনে। এর থেকে বড় পাওনা আর কিছু। আপনার থিয়েটারের জার্নি মানেই সন্দর্ভের জার্নি, দুটো একদম অঙ্গাঙ্গি জড়িত, এখনো অবধি তাই। একটা প্রশ্ন করার মানে লোভ সামলাতে পারছি না, জানি না উত্তরটা আপনি দেবেন কিনা। ছোট থেকে তো সন্দর্ভ মানেই আমরা জানতাম সৌমিত্র বসুর দল, সেটা রইল না কেন? সেটা সম্বন্ধে কিছু? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমি তার আগে বলি যে সন্দর্ভতে সৌমিত্র বসু এসছেন 1998-এ। আচ্ছা। আর আমাদের দলটা তৈরি হচ্ছে 77 সালে। এই 77 সাল থেকে আমরা খুঁড়িয়েই চলছিলাম। প্রথম রিমার্কেবল কাজ হয় অগ্নিগর্ভ, হেকেমপুর ও পরাণ মণ্ডলের ঘর গেরস্তালি, শ্যামলতনু দাশগুপ্তর লেখা একটা নাটক, যেটা এসে ডিরেকশন দিলেন বালুরঘাট থেকে প্রদোষ মিত্র, মানে ফেলুদা নয়, তার ডাকনাম ভানুদা। ভানুদাকে অনেকেই থিয়েটারের জগতে চেনে। ভানুদা আমাদের দিয়ে ওই অগ্নিগর্ভ, হেকেমপুর, পরাণ মণ্ডলের ঘর গেরস্তালি এটা করালো। তারপরে ভানুদা আমাদের দিয়ে সেকেন্ড যে নাটকটা করালো সেটা একটা মাইলস্টোন, সেটা হচ্ছে জাপল সাত্রের ক্রাইম প্যাশনেল। আচ্ছা। ওই সময়ে ওই 82 সালের পর জাপল সাত্রের ক্রাইম প্যাশনেল একেবারে ওই সময় 3টে দল একই সঙ্গে করছে কলকাতায়। একটা হচ্ছে বিপ্লব দাশগুপ্তর দল, যখন একা নাম দিয়ে, আমাদের নাটকটার নাম একা একা, আর অঞ্জন দত্তর নাটকটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই রকমই একটা কিছু নাম দিয়ে 3টে দলই মুক্তাঙ্গনে অভিনয় করছে, সন্দর্ভও করছে, আবার ইয়েও করছে। ওরা তো দুজন অনেক নাম করা, বিপ্লব দাশগুপ্ত খুব নাম করা, ও ভালো অভিনেতা, দক্ষ পরিচালক, এবং অঞ্জন দত্ত তো কথাই নেই। এইটা একটা রিমার্কেবল ঘটনা, এবং সেই নাটকটা আমরা যে করেছিলাম আমাদের খুব সুনাম হয়েছিল। পরবর্তীকালে ওই নাটকটাই বহুরূপী নিন্দাপঙ্কে নাম দিয়ে একই গল্প, এবং সবচেয়ে বড় কথা এখন যেটা রাজনৈতিক হত্যা বলে অর্পিতা ঘোষ যে নাটকটা করে পঞ্চম বৈদিক থেকে, যাতে বাবু দত্ত রায় অভিনয় করে, এই একই স্ক্রিপ্ট আমার কাছে এখনো, আমার বাড়িতে স্ক্রিপ্টটা রয়েছে, বাংলা
অ্যাডাপ্টেশন, বেঙ্গলি অ্যাডাপ্টেশন, জাফর সাত্রের ক্রাইম প্যাশনেলের বেঙ্গলি অ্যাডাপ্টেশন। এটা ওই সেন্ট্রাল ব্যাংকে একজন চাকরি করতেন, খুব নামকরা একজন ভদ্রলোক, তার কাছ থেকে আমরা নাটকটা পেয়েছিলাম এবং সেটা আমি এখনো রেখে দিয়েছি। এখনো আমি মনে করি যে আমার কোনো একটা সুযোগ পেলে আমি এই নাটকটা হয়তো আবার রিভাইভ করতে পারি, এত ভালো নাটক। বাহ। সৌমিত্র বসুর কথা তা এইটা সৌমিত্র বসু আসার আগে আমাদের সবচেয়ে গোল্ডেন বা গ্লোরিয়াস। তারপরে যেটা হলো সৌমিত্র বসু আসার আগে, সেটা হচ্ছে দীপেন্দ্র সেনগুপ্তকে আমরা পেয়ে গেলাম বাড়িতে গিয়ে কথাবার্তা বলে। 1984 সালে দীপেন্দ্র সেনগুপ্ত আমাদের দলের ডিরেক্টর হয়ে এলেন। এসে পরপর উনি ওনার পুরনো নাটকগুলোই আমাদের দিয়ে করাচ্ছিলেন। করতে করতে প্রথম মৌলিক নাটক দিলেন ধর্মন্ড রাগা পাঁচতলা কিসরা। তাতে তাপস সেন আলো করলো। রবি চট্টোপাধ্যায় বলে ঋত্বিক ঘটকের একজন সেট ডিজাইনার ছিল, তিনি মঞ্চ করলেন। মানে একটা বাজারের দৃশ্য, কতগুলো কাঠের ব্লক, তাতে সমস্ত সবজি বিক্রি করছে, নানা রকম জিনিস মণিহারি বিক্রি করছে। সেইটা যেই প্রথম দৃশ্যটা শেষ হলো, সেটাকে এমন ভাবে ডিজাইন করা জুড়ে একটা রাজসভা হয়ে গেল। অসাধারণ, অসাধারণ। 22,000 টাকা লেগেছিল তখনকার দিনে, এবং সেই টাকা জোগাড় করতে আমাদের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ওই 91-এ ওই নাটকটা করলাম। তারপরে তো দীপেন্দার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হলো। মনোমালিন্যের কারণটা আমি একদম ওপেনলি এখন বলতে পারি। সেটা হচ্ছে যে দীপেন্দার দুটো দল। দীপেন্দা সন্দর্ভতে পরে জয়েন করেছেন, তার আগে নাট্যার ঘতে জয়েন করেছিলেন আমাদের এখানে আসার আগে। মানে দীপেন্দার যেটা নিজস্ব দল ছিল যারা গাব্বু খেলা নাটকটা করতো, নিউ থিয়েটার্স গ্রুপ, সেই নিউ থিয়েটার্স গ্রুপ থেকে দীপেন্দা একটু অসম্মানিত হয়ে চলে এসেছিলেন, এসে বাড়িতে বসেই ছিলেন। তখন নাট্যার্ঘের ছেলেরা ওনাকে ডেকে নিয়ে গিয়ে নাট্যার্ঘ দলের পরিচালক করেন। আমরা যখন গেছি তখন উনি অলরেডি নাট্যার্ঘে পরিচালনা করছেন, নতুন থিয়েটার বলে আরেকটি দলেও পরিচালনা করছেন। দীপেন্দা 3 নম্বর দল সন্দর্ভতে জয়েন করলো। কিন্তু দীপেন্দা এটাই চেষ্টা করে গেছেন, সেটা হচ্ছে যে সন্দর্ভের ছেলেরা নাট্যার্ঘে অভিনয় করবে, নাট্যার্ঘের ছেলেরা সন্দর্ভে অভিনয় করবে, দুটো দল কোলাবোরেটরি একসঙ্গে করে কাজ করবে। আমি ওই 84 সালের পর থেকে নাট্যার্ঘের একটা ডায়েরি ছিল, শো ডায়েরি। প্রত্যেকটা শোয়ের দিন ওখানে কাস্ট আর ক্রেডিট লিখে সেটা অ্যানাউন্স হতো মাইক্রোফোনে। যদি সেই খাতাটা বের করে দেখা যায়, 84 সাল থেকে 91 সাল অব্দি কন্টিনিউয়াসলি আমি নাট্যার্ঘের সমস্ত নাটকে অভিনয় করেছি। তার কারণ দীপেন্দা এরকম হয়ে গিয়েছিলেন মাঝখানে, কোনো একটা চরিত্র যদি দীপেন্দার মনে হলো যে এই চরিত্রটাকে আমি পাচ্ছি না অমুক দিন শো, দীপেন্দা আর কারো দিকে তাকাতেন না, সোজা আমার দিকে তাকাতেন, তাকিয়ে বলতেন তুমি করবে, আমি রাজি হতাম, সঙ্গে সঙ্গে আমাকে দিতেন। এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা বলে দিই। সেটা হচ্ছে ভাইফোঁটার পরে রবীন্দ্র সদনে শো, নাটকটার নাম হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বলছি নামটা, বলছি মনে পড়বে আমার। এই নাটকটায় আমি অভিনয় করি একটা পুলিশ ইন্সপেক্টরের ইয়েতে, আর দিনু পাইক বলে একটা চরিত্র আছে, তাতে রাজীব বলে একটি ছেলে অভিনয় করে, যে ওই বাড়িটার, ওই জমিদার বাড়িটার সিকিউরিটি। আচ্ছা। দিনু পাইক একটা বন্দুক নিয়ে, মিলিটারি ড্রেস করা, তার ভয়ে ওখানে কেউ আসে না আর কি, সে এত তাগড়া। আর আমি একটা পুলিশ ইন্সপেক্টরের রোলে অভিনয় করছি। পুলিশ ইন্সপেক্টরের ড্রেস পরে আমি রেডি ইয়েতে বসে আছি, গ্রিন রুমে রবীন্দ্র সদনের ওই সোফায় বসে আছি, মাঝখান দিয়ে যে সোফাগুলো পাতা থাকতো ওইগুলোতে বসে আছি। শুনছি একটা উসখুস করে কানে আসছে যে সুজয় এখনো আসেনি। সরি, দিনু পাইক সুজয় করতো, রাজীব নয়। সুজয় এখনো আসেনি, সুজয় এখনো আসেনি। 4:30 বেজে গেল, সুজয় এখনো আসেনি। 4:45 বেজে গেল, সুজয় এখনো আসেনি। 5টা বেজে গেল, এখনো সুজয় আসছে না। জানা গেল যে সুজয় পাকুড়ে ভাইফোঁটা নিতে গিয়েছিল আগের দিন, ভাইফোঁটার পরের দিনের শো এটা। প্রচন্ড টেনশন, হ্যাঁ, দীপেন্দা উত্তেজিত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তো চুপ করে ড্রেস মেকআপ পরে বসে আছি যে আমি আমার পাঠ করবো ঠিক মতো। যখন 6:15 বাজে তখন দীপেন্দা গ্রিন রুমে ঢুকলেন, দীপেন্দার পেছন পেছন সবাই ঢুকলো, আর যারা বসেছিল, দীপেন্দা ঢুকলেন, পিন ড্রপ সাইলেন্স,
পুরো ঘরটার মধ্যে এরম করে চোখটা একবার ঘোরালেন, ঘুরিয়ে আমার উপর চোখটা রেখে সোজা এগিয়ে এলেন আমার দিকে। সৌম্য, তোমাকে দিন উপায় করতে হবে। আমি কি বল পারবে, হ্যাঁ কি না? যদি হ্যাঁ বলো তাহলে আমি ড্রেস পরবো না, তুমি ড্রেস পরবে। আর যদি না বলো তাহলে আমি ড্রেস পরবো, তুমি যেরকম কনস্টেবল করছো, এই ইন্সপেক্টর করছো, এটাই করো। আমি 1 মিনিট ভেবেছিলাম, ভেবে নিয়ে বললাম হ্যাঁ। এটার কারণটা হচ্ছে এইগুলো এই এখনকার সময়ে আমার মনে হয় খুব উল্লেখযোগ্য। তার কারণ আমি না, এটাও প্রমাণ করে যে আপনার অভিনয়ের কোয়ালিটি কিরকম। না না, শুধু কোয়ালিটি নয়, আমি কতগুলো তোমাকে লোকের বলছি মধ্যে আমি যে আপনার এখানে ভীষণ চয়েস ভালো করলেন। অভিনয় করেছিলাম সেদিন, তা তো নয়, হতে পারে না। সেটা তো অন্য কিন্তু কথা। ঘটনাটা হচ্ছে যে আমি প্রতিদিন 6:30 রিহার্সাল, 6:10 মধ্যে আমি এন্ট্রি নিতাম, এবং আমার পার্ট না থাকলেও আমি গোগ্রাসে অন্য পার্ট গুলো গিলতাম। এই কথাগুলো এদের বলি আমি। তার ফলে যেটা হয়েছিল, আমাকে ভাবতে হয়েছিল যে আমি পার্টটা ঠিক মতো বলতে পারবো, এবং আমি ঠিক মতো বলতে পেরেছি। প্রত্যেকটা সংলাপ আমার মুখস্থ ছিল, ওরকম একটা সেন্ট্রাল ক্যারেক্টার। এই গর্বটা, এই অহংকারটা, এই ভালো লাগাটা আমার ভেতরে রয়েছে। অন্তত একবার আমার জীবনে এটা ঘটেছিল। এবং দীপেনদা তারপরে পরের শোটাতেও সুজয়কে ইয়ে করেছিলেন, বাদ দিয়েছিলেন যে এটা তোমার শাস্তি, সময় করবে, তারপরের শোটা তুমি করবে। আবার তারপর দীপেনদা চলে যাওয়ার পর সৌমিত্র বসু। দীপেনদা চলে যাওয়ার পরে আমরা বছর 2-3 একটু খুব খারাপ সময় কাটিয়েছি। তখন অজিতেশের লেখা শুভ প্রস্তাব, দ্য প্রপোজাল, যে নাটকটা আন্তান চেকবে, সেইটা, এবং এরকম ছোট ছোট কয়েকটা নাটক একটা করে শো করেছি, পুরো বন্ধ হয়ে গেছে। রিহার্সাল রুমে তখন লোডশেডিং হতো, মোমবাতি জ্বালিয়ে বসে থাকতাম। হ্যাঁ, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের আবার একটা ভালো দিন আসবে, এটা আমার বিশ্বাস ছিল, এবং সেই বিশ্বাসের উপর ভর দিয়েই আবার সেই ভালো দিনটা এলো। সবিতাব্রত বলে আমার এক বন্ধু ছিল, সে এসে আমাদের বললো যে সেই দীপেন্দ্র সেনগুপ্তকে আনার পেছনে সবিতাব্রতর হাত আছে। দীপেন্দার আনার পেছনে দুটো শক্তি কাজ করেছে। একটা শক্তি হচ্ছে সবিতাব্রতর বাবা সুধীর রায়, যিনি ডেভিডিয়ার ট্রেনিং কলেজের প্রফেসর ছিলেন, দীপেন্দাকে পড়িয়েছেন, বিএড পড়িয়েছেন। আমার বাবা ওই ডেভিডিয়ার থেকেই বিটি পাস করেছেন, বিএড পাস করেছেন, মানে স্কুলে টিচারই করতে করতে আমার বাবার বন্ধু ছিলেন দীপেন্দ্র সেনগুপ্ত। দুজনে একসঙ্গে পড়াশোনা, বিএডটা পড়েছেন, সেই কারণে বাবা দীপেন্দ্র সেনগুপ্তকে চিনত। এই দুটো জোড়া তীর নিয়ে আমরা দীপেন্দার বাড়িতে গিয়ে সেটা বিদ্ধ করলাম, করে উনি রাজি হলেন। তারপরে দীপেন্দ্র সেনগুপ্ত এলেন। পরবর্তীকালে যখন আবার ভ্যাকুয়ামটা তৈরি হলো, সবিতাব্রত বাই দ্যাট টাইম ইয়েতে রেলে চাকরি পেয়ে গেছে, ও বাইরে পোস্টিং ছিল অন্ডালে। ওখান থেকে চলে এলো কলকাতায় বদলি হয়ে। কলকাতায় এসে আবার বলে চলো আবার থিয়েটার করবো। হ্যাঁ, আমি তো বসেই আছি তোমাদের পথে। করে কাকে আনা যায় বিভিন্ন জায়গায় ঘুরে আলটিমেটলি সৌমিত্র বসুর কাছে গেলাম। সেখানেও জোড়া ফলা। কি জোড়া ফলা? সেটা হচ্ছে সবিতাব্রতর দাদার বন্ধু হচ্ছে সৌমিত্র বসু, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্র দুজনই। সবিতাব্রত নিজের দাদার বন্ধু। আর সুমিতা চ্যাটার্জি, যার সঙ্গে সৌমিত্র বসুর বিয়ে হয়েছে, সেই সুমিতা চ্যাটার্জি সন্দর্ভতে 1979 সালে মেম্বারশিপ নিয়ে 1.5 বছর অভিনয় করেছেন, এবং দিন বদলের পালা বলে একটা নাটক, সেটা একটা বন্ধ কারখানার গেটের সামনে দাঁড়িয়ে অভিনয় করেছেন। মানে এইরকম একটা ব্যাপার ছিল আর কি। সেই সুমিতা বসু সৌমিত্রদার, আমি সুমিতার দিকে চিনি। আমি সুমিতার দিকে গিয়ে বললাম যে তুমি একটু সৌমিত্রদাকে বলো, রিকোয়েস্ট করো, আমরা চাইছি সৌমিত্রদাকে। আর সবিতা ওর দাদার রেফারেন্সে ঢুকলো। সৌমিত্রদা বোধহয় 2011 কি 12, না, সৌমিত্রদা 13-তে গেছেন। 13 সালে কিছুই অন্তর্মুখ হলো, কিছুই না, একটা সামান্য ভুল বোঝাবুঝি। সেই ভুল বোঝাবুঝিটাকে কেন্দ্র করেই সৌমিত্রদার সঙ্গে আমাদের একটু মতানৈক্য তৈরি হয়েছিল। আরেকটা জিনিস তৈরি হয়েছিল, যেটা আমি অন ক্যামেরা বলছি না, আপনি যদি না বলতে চাইলেও না বলতে পারি, কিন্তু এটা আমি বলবো এই কারণে যে সৌমিত্রদাকেও যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আমি এর মধ্যে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে সৌমিত্রদাই আমাদের তৈরি করেছিলেন 98 থেকে, যে সাহিত্যটা নিয়ে কিভাবে, সাহিত্য গুণ কি, একটা স্ক্রিপ্টের উৎকর্ষতা কি, কি কারণে একটা স্ক্রিপ্ট ভালো হতে পারে, কি কি কারণে একটা স্ক্রিপ্ট খারাপ হতে পারে, এগুলো সৌমিত্রদা শিখিয়েছেন আমাদের।
আমরা ধীরে ধীরে সেগুলোকে শিখে নিজেদের ইয়ে করেছি, মানে তৈরি করেছি। ওই সময়টা গিয়ে সৌমিত্রদার লেখা একটা নাটক সৌমিত্রদা পড়লেন আমাদের সবার মধ্যে, বেশিরভাগেরই নাটকটা ভালো লাগলো না। এইটা আমরা বলেছিলাম, সেটা সৌমিত্রদা মেনে নিতে পারে। সৌমিত্রদা বললেন যে তোমরা কি জানো, একজন ডিরেক্টর দেখতে পায়, তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি বলছি নাটকটা ভালো হবে। আমরা যুক্তি দিয়ে লিখিত ভাবে কতগুলো লেখা সাবমিট করেছিলাম যে কেন আমাদের ভালো লাগছে না। সৌমিত্রদা সেটার সঙ্গে একমত হতে পারলেন না। এবং তখন রাজস্বী বলে আমাদের দলের একটি ছেলে, খুব মানে ইয়াং ছেলে কিন্তু খুব ট্যালেন্টেড, ভালো ছেলে, সে সৌমিত্রদাকে একটা প্রশ্ন করেছিল। সৌমিত্রদা তার উত্তর দিতে পারেনি। সেটা হচ্ছে ভেঙচি কেটে দেখ বলে একটা নাটক, ঠিক তার আগে আমরা করেছি সৌমিত্র বসুর লেখা। নাটকটি দুটো শো হয়ে নাটকটি বন্ধ হয়ে গেছে। রাজস্বী ঠিক মোক্ষম সময়ে ওইটা সৌমিত্রদাকে জিজ্ঞেস করে যে ডিরেক্টর দেখতে পায়, তাই তা আপনি ভেঙচি কেটে দেখে কি দেখতে পেয়েছিলেন? সৌমিত্রদা তার উত্তরটা স্পষ্ট করে দিতে পারেনি। কারণ এটা হতেই পারে, একটা নাটক ফেল করবে, একটা নাটক অ্যাকসেপ্টেড হবে, সবটাই করার আগে যে এটা সাকসেসফুল হবেই, সাকসেসফুল কাকে বলি? সাকসেসফুল মানে অন্তত 15-20টা শো, সেই নাটকগুলোই সাকসেসফুল নাটক, অন্তত 1-1.5 বছর ধরে অভিনয়। কারণ সৌমিত্রদার জজাতীয়, শনিমঙ্গল, মূর্তিধারী সব 100, মানে মূর্তিধারী 100 ছাড়িয়ে গেছে, জজাতীয় 100 ছাড়িয়ে গেছে, শনিমঙ্গল 75। আমি প্রথম জজাতীয় দেখেছিলাম, শনিমঙ্গল প্রথম অনেক ছোটবেলায়। শনিমঙ্গল 75টা শো হয়েছে, সেই তুলনায় অন্য নাটকের শো কম হয়েছে। কিন্তু এইরকম কতগুলো জায়গা থেকে সৌমিত্রদার সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হলো, হয়ে যাই হোক, সেটা খুব দুঃখজনক ঘটনা, আমাদের খুবই খারাপ লাগে। কারণ সৌমিত্রদা আমাদের আদর্শ ছিল, সৌমিত্রদা আমাদের গুরু ছিলেন, সৌমিত্রদার কাছ থেকে অনেক মানুষ সম্বন্ধে অনেক কিছু শিখেছি। কাজেই আমাদের খারাপ, আমার বিশেষ করে খুব খারাপ লাগা আছে। এই যে এখন আবার সৌমিত্রদার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আমার, এটাতে আমি খুব খুশি। কারণ থিয়েটারটার আগে তো মানুষের সঙ্গে মানুষের নিজস্ব যোগাযোগ, সেইটা কলুষিত হোক এটা আমি কখনোই চাই না, কারোর সঙ্গেই চাই না। কাজ নাই করতে পারি, কিন্তু কাকে এগিয়ে রাখবেন, মানুষ সৌম্য মজুমদার নাকি শিল্পী সৌম্য মজুমদার? সংগঠক সৌম্য মজুমদার। সংগঠক সৌম্য মজুমদার, পরিচালক, অভিনেতা, সবার থেকে ছাপিয়ে সংগঠক। সংগঠক হওয়াটা প্রয়োজনীয় খুবই একটি থিয়েটারের পক্ষে, তাই না? একজন ভালো সংগঠক থাকলে পরে, একজন ভালো সংগঠক থাকলে কিন্তু অনেক কি বলবো, ওই যেমন একজন শিল্পী মৃৎশিল্পী তৈরি করেন না কাদামাটির তাল থেকে, একজন দক্ষ সংগঠক কিন্তু সেরকম একদম অরিজিন থেকে আরম্ভ করে সেটাকে বিশাল একটি রূপ দিতে পারেন। সৌম্যদার হাতে সুপরিচালিত হচ্ছে সন্দর্ভ, 50 বছরে পদার্পণ করছে। আমাদের সকলের শুভেচ্ছা থাকবে সন্দর্ভের প্রতি এবং অবশ্যই সৌম্যদার প্রতি, এবং আমাদের এতটা টাইম দিলেন, এতক্ষণ ধরে আমরা গল্প করলাম, আড্ডা মারলাম, এবং সৌম্য মজুমদারের জীবনের অনেক কথা জানতে পারলাম। আরো অনেক অনেক হয়তো জানার ছিল, কিন্তু একটা সময় তো থামতে হয়, না হলে সময় একটা বড় ফ্যাক্টর। আমি শেষ করার আগে সৌম্যদাকে অনুরোধ করব যে একটা গান। আমি জানতাম এটা হবে। প্রথম ভালোবাসা যখন বলেছেন, প্রথম ভালোবাসার স্বাদটা আমরা একটু পেতে চাই। আমার প্রিয় গানের মধ্যেই একটা গান গাইছি, এই গানটা আমি ম্যাক্সিমাম সব জায়গাতেই গেয়ে থাকি কেউ গান করতে বললে। আমার সবচেয়ে প্রাণের শিল্পী হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। এছাড়াও আরো অনেকেই আছে, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের ছবি আছে আমার বাড়িতে বাঁধা। আচ্ছা, সেই শিল্পীদের ছবি নেই। তা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান কয়েক লাইন করছি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। একুল ভেঙে ওকুল তুমি গড়,
যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, এ কুল ভেঙে ও কুল তুমি গড়ো। যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে, ও নদীরে। অপূর্ব। খুব ভালো থাকবেন সৌম্যদা। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা আপনি সবাই ভালো থাকবেন থেকো। একদম। আর এবং আমাদের নাটক দেখতে এসো, আমিও নিশ্চয়ই তোমাদের নাটক দেখবো সবার। অবশ্যই। আর এবং আমাদের দলের সামনে 50 বছর হচ্ছে। এই 50 বছরে আমরা সমস্ত মানুষের সঙ্গে মিলিত হওয়ার একটা চেষ্টা করব, যারা যারা সন্দর্ভতে এতদিন ধরে আমাদের সামান্যতম হলেও কিছু সাহায্য করেছেন। তার মধ্যে তোমরাও থাকবে, তোমরাও এসো, সবাই মিলে একসঙ্গে হই হই করে 2-3টে দিন কাটাবো আমরা। নাটক এগিয়ে চলুক। সৌম্যদার নাট্য জীবন আরো আরো অনেক দীর্ঘায়িত হোক আর কি। সুস্থ সুন্দরভাবে উনি নাটকের সেবা করে চলেছেন, সেটা করে চলুন এই প্রার্থনা করব। দেখতে থাকবেন আড্ডাবাজি উইথ সম্রাটের নতুন একটি পর্বে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই।